গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং। শোনা যাচ্ছে আমার কথা? প্লিজ কনফার্ম। হ্যাঁ স্যার, গুড ইভিনিং। ওকে, ফাইন ফাইন। আচ্ছা, 1 মিনিট একটু ওয়েট করো তো, একটা মিনিট। স্যার কেমন আছেন? ভালো আছি, ভালো আছি। আচ্ছা, আমি ভিডিও অন করতে পারছি না। যাই হোক, এখানে অফ করা আছে ভিডিওর অপশনটা। তো আপাতত ভিডিও অফটা রেখেই শুরু করছি। ঠিক আছে। আচ্ছা, কয়েকটা কথা আজকে, জাস্ট একটা জেনারেল ক্লাস আমি নেব। আজকে প্রথম দিন, নতুন ভাবে যে শুরু তোমরা করছো তার প্রথম দিন আজকে। এখানে কি কেউ আছো যে প্রথম ক্লাস করছো আমার ক্লাস? যদি কেউ থেকে থাকো তাহলে সে একটুখানি আমার সাথে কথা বলো আগে। ইয়েস স্যার, আমি আছি। আচ্ছা, পৌলমি আছো, ঠিক আছে। আর হ্যাঁ স্যার, আমি আছি। পূজা? হ্যাঁ পূজাও আছে, ভেরি গুড। স্যার আমি স্যার, আছি। আমি আচ্ছা, আছি। এবার অরিন্দম আছে। আচ্ছা, স্নিগ্ধা। ওকে, তার মানে অনেকেই আছে দেখতে পাচ্ছি যারা আজকে নতুন ক্লাস। নর্মাল আজকে একটু গল্প করব, কিছু জিনিস শেখাবো, এবং আমাদের এই যে নতুন, এত আগে থেকে তোমরা এক পরীক্ষার পরে পরেই বলা যায় এখনো রেজাল্ট বেরোয়নি, তার মধ্যেই তোমরা ভাবনা চিন্তা শুরু করেছো যে প্রিপারেশনটা আমরা প্রথম থেকে একটু থরো ওয়েতে যদি আমরা নিই, থরো ওয়েতে মানে ডিটেলসে যদি আমরা একটু নিই, তাহলে আমরা এক্সট্রা কি শিখবো। দেখো, যখন অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করে নেয় কাউন্সিল, তখন যে প্রিপারেশনের যে একটা হিড়িক পড়ে যায় সবার মধ্যে থেকে, যে না এবার আমাকে প্রিপারেশন নিতে হবে, সেই সমস্ত মানুষদের সঙ্গে তোমাদের পার্থক্য কি হবে? যারা প্রথম থেকে এই বেশি বেশি করে যে জিনিসগুলো শেখানো হবে সমস্ত সাবজেক্ট, তাদের মধ্যে কি পার্থক্য হবে সেটাও একটু বোঝাবার চেষ্টা করব। ইন জেনারেল, আমি আমার ইংলিশ সাবজেক্টের টেটের দায়িত্ব নিয়ে কি কি কমপ্লিট তোমাদের করাবো, কি কি তোমরা শিখবে, এবং কোন কোন পার্টে এবারে আমরা বেশি করে জোর দেব, সেইগুলোকে আমরা একটু দেখব। পেডাগগির ভাষায় একটা টার্ম আছে, সেই টার্মটা হচ্ছে ওয়াশব্যাক বা ব্যাক ওয়াশ। পুরনো স্টুডেন্ট যারা রয়েছে তাদের সাথে আমি এটা আলোচনা করেছিলাম, আমি জানি না কারো মনে আছে কিনা, অনেকদিন ডিটেলসটা আছো। কেউ কি বলতে পারবে হোয়াট ডু ইউ মিন বাই ওয়াশব্যাক অর ব্যাক ওয়াশ ইন পেডাগগি? পেডাগগিতে ওয়াশব্যাক বা ব্যাক ওয়াশ বলতে কি বোঝো তোমরা, বলো দেখি। না পারলে না পারবেন, অসুবিধার কিছু নেই, নো শেম নো ব্লেম, কোনো লজ্জা পাওয়ারও কিছু নেই, দোষ দেওয়ারও কিছু নেই কাউকে। তোমরা আমাকে বলো যে ওয়াশব্যাক বা ব্যাক ওয়াশ কথাটার মানে কি পেডাগগির টার্মে, কে বলতে পারবে দেখি? না পারলে না বলবে, কোনো অসুবিধা কিছু নেই, একটু গল্প করে করে আজকে এগোবো আমরা। বলো, কেউ পারবে? পূজা, পৌলমী, আশিপ, অপরূপা, যাদের নাম দেখতে পাচ্ছি, অরিন্দম, মেঘা। ইজ দের এনি আইডিয়া হোয়াট ডু উই মিন বাই ওয়াশব্যাক অর ব্যাক ওয়াশ ইন পেডাগগি? বলো। না পারলে না বলো, অন্তত কোনো অসুবিধা কিছু নেই, কথা বলতে হবে তো স্যারের সাথে। না স্যার। আচ্ছা, ওয়াশব্যাক বা ব্যাক ওয়াশটা হলো যখন কোনো একটা টেস্ট হয়, সেই টেস্টের প্রভাব যখন কারিকুলামের উপর পড়ে। কি বললাম? আমরা তো টেস্ট মানে পেডাগগির ভাষায় ইভালুয়েশন, যেটা নর্মাল টেস্টিং এর থেকে আরো অনেকটা বেশি কিছু আছে ইভালুয়েশনের মধ্যে। তার মধ্যে ফরমেটিভ ইভালুয়েশন রয়েছে, সামেটিভ রয়েছে, পোর্টফোলিও রয়েছে, কন্টিনিউয়াস যেটা সিসিই রয়েছে, কম্প্রিহেন্সিভ অ্যান্ড কন্টিনিউয়াস ইভালুয়েশন যেটা সিবিএসসি বোর্ড চালু করেছিল। অনেক রকমের টেস্টিং রয়েছে কোন একটা টিচিং লার্নিং প্রসেসকে জাজ করার জন্য, ওয়েদার এভরিথিং দ্য অবজেক্টিভস থেকে শুরু করে, হ্যাঁ, কারিকুলামের যে অবজেক্টিভস রয়েছে সেই অবজেক্টিভসটা ফুলফিল হলো কিনা, এই সমস্ত কিছুটা আমরা কখন বুঝতে পারি? এটা টেস্টিং এর মধ্য দিয়ে। ডায়াগনস্টিক টেস্টিং এর নাম তোমরা অনেকে শুনেছো। আমি আরেকবার মনে করিয়ে দিই, ডায়াগনস্টিক টেস্টিংটা হচ্ছে সেই টেস্টিং যেটা দিয়ে আমি একটা ছাত্র বা ছাত্রীর উইকনেসটাকে বের করতে সাহায্য করে, মানে বের করতে পারবো। উইকনেসটা বের করে আমি কি করব? তাকে রেমেডিয়াল ক্লাসের মধ্যে পাঠিয়ে দিতে পারবো। রেমেডিয়াল ক্লাস কাকে বলে? রেমেডিয়াল ক্লাসটা হচ্ছে যে টপিকটা অলরেডি শেখানো হয়েছে, সেই টপিকের ওপর যাদের দুর্বলতা রয়েছে, বিভিন্ন কারণে হতে পারে, কালচারাল ব্যাকগ্রাউন্ড আলাদা হতে পারে, তাদের লার্নিং এবিলিটির ডিফারেন্স থাকতে পারে, কারণ আমরা জানি পেডাগগিতে প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু এক একটা ইউনিক ক্যান্ডিডেট। প্রত্যেকটা স্টুডেন্ট কি এক একজন ইউনিক ক্যান্ডিডেট।
এবং তাকে স্কোপ দিতে হবে তার নিজের ক্ষমতাটাকে ফ্লারিশ করার জন্য। সেজন্য পার্সোনালাইজ টিচিং লার্নিং এর ব্যবস্থা করা হয়। কোনো টিচার যদি পার্সোনালাইজ টিচিং এ বিশ্বাস করে, তার মানে ক্যান্ডিডেট ধরে ধরে তার মতো করে যদি তাকে গাইড করার চেষ্টা করে, তার সেই টিচারের মাথার পেছনে একটা আইডিয়াই থাকে যে ইচ অ্যান্ড এভরি ক্যান্ডিডেট ইজ ইউনিক এবং তাকে স্কোপ দিতে হবে, অপরচুনিটিস দিতে হবে তাকে ফ্লারিশ করার জন্য। অনেকগুলো টার্ম আমি ইউজ করলাম পেডাগজি থেকে, সবাই বুঝতে পেরেছো এখনো পর্যন্ত আমি যেগুলো বললাম? ইভালুয়েশন, টাইপস, ডায়াগনস্টিক টেস্টিং এর সাথে উইকনেস বের করার যে সম্পর্ক বা রেমেডিয়াল ক্লাসটা কি, যেগুলো বললাম সবাই বুঝতে পেরেছো চটপট? একটুখানি আমাকে ইয়েস স্যার, রিয়াকশন ইয়েস দাও। স্যার। হ্যাঁ জি স্যার। ওকে, স্যার। ওকে। আচ্ছা, অমৃতা আছো? অমৃতাকে তো দেখতেই পাইনি এতক্ষণ। লোগো টোগো পাল্টে আমি ফেলেছো এখন নাকি? জয়েন করলাম স্যার। ও, তুমি আমাদের নতুন জয়েন করেছো, আচ্ছা। না, নতুন জয়েন করিনি। ডেমো ক্লাস তো ফ্রিতে হচ্ছে, আমি এখনো টাকা দিইনি। বেশ করেছো, টাকা দিতে হবে না। আচ্ছা, ঠিক আছে। না, বলছি তোমার লোগোটা তুমি সম্ভবত পাল্টেছো হঠাৎ করে, এরকম একটা লোগো আমি বুঝতে পারছি না, যেরকম দেখে অভ্যস্ত আমি। স্যার অমৃতা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, পরীক্ষার পর চেঞ্জ হয়ে গেছে, গুড। ফাইনাল আচ্ছা, তো মন খবর খারাপ হয়ে গেছে স্যার, সত্যি ফেড আপ হয়ে গেছে, আর ভালো লাগছে না, সত্যি কথা বলছি স্যার। আচ্ছা, ঠিক আছে, ভালো লাগবে তো। ক্লাসে এসছো, স্যারের সাথে কথা হচ্ছে, ভালো লাগছে না? আশ্চর্য মানুষ। ওয়েট ওয়েট ওয়েট, জীবনে সবসময় এত তাড়াহুড়ো কিছু করতে নেই, ওয়েট ওয়েট। তো এবার ওয়াশ ব্যাক বা ব্যাক ওয়াশ, যেটা এই অমৃতা যারা যারা আছো আমাদের পুরনো স্টুডেন্ট, অনেকবার করে বুঝিয়েছিলাম, ভুলে গেছো। যেহেতু মানে পেডাগজিকে তো ভালোবেসে পড়োনি না, শুধু পরীক্ষা পাশ করার জন্য পড়েছো, সেজন্য ভুলে গেছো তাড়াতাড়ি। ভুললে হবে না। হ্যাঁ ঠিক বলেছেন। হ্যাঁ, শুধু পাশ করার জন্য পেডাগজি পড়লে আর মনে থাকে নাকি? ভালোবেসে পড়তে হবে। আমিও তো তোমাদের সাথে কতদিন আমি ডিটাচে ছিলাম, কি ভুলে গেছি টপিক গুলো? ভুলিনি তো আমি, তাহলে তোমরা ভুলবে কেন? শোনো, যেটা বলছিলাম, যখন কোনো একটা টেস্টিং হয় বা ইভালুয়েশন হয়, তার যে প্রসেস, তার প্রভাব যখন কারিকুলামের মধ্যে পড়ে, তখন তাকে বলবো ওয়াশ ব্যাক বা ব্যাক ওয়াশ ইন পেডাগজি। মনে পড়েছে? পুরনো যারা আছো, মনে পড়েছে কিনা? আর নতুন যারা রয়েছে তারা একটু রিপ্লাই করো, আমার এই কথাটা বুঝতে পারলে কিনা। আমি উদাহরণ দিয়ে বলছি। ধরো এই যে টেট পরীক্ষার যে তোমাদের প্রথম বছর, আগের বছর যে পরীক্ষাটা হয়েছিল, তার আগে এই সিলেবাস প্যাটার্ন ফলো করে পরীক্ষা হয়নি। তাহলে তার আগে আমরা কেউই জানতাম না কি ধরনের কোশ্চেন হবে, একটা উপরে উপরে আইডিয়া ছিল। তারপরে পরীক্ষা হলো, সেই পরীক্ষার কোশ্চেনের উপর ভিত্তি করে তোমাদের সারা বছর মানে যতদিন ধরো যে ক্র্যাশ কোর্স যে করেছে বা তার আগে থেকে যে ক্লাস করেছো, তাদেরকে সেই রকম ভাবে গাইড করা হয়েছে। তাহলে ওই টেস্টিং এর প্রভাব আমাদের যে টেট পড়াবার যে ইএমএস একাডেমির যে টেট পড়াবার যে কারিকুলাম, সেই কারিকুলামের মধ্যে তার প্রভাব পড়েছে। এটা হচ্ছে ব্যাকওয়াশ বা ওয়াশ ব্যাক। আবার এবারে একটা পরীক্ষা হলো, সেই পরীক্ষার কিছু পরিবর্তন হয়েছে, কিছু সাবজেক্টের কোশ্চেন কঠিন হয়েছে। ইংলিশ নিয়ে আমি পরে বলছি, ইংলিশ নিয়ে কি হয়েছে তোমাদের সেটা তোমাদের থেকে আমি আগে বলে দেবো, তোমরা দেখবে যে হ্যাঁ সব মিলে গেছে একই রকম। তো আজ এইবারে যে পরীক্ষা কোশ্চেন পেপারটা হলো, তার প্রভাব আবার কারিকুলামের মধ্যে পড়বে, হ্যাঁ কি না? উত্তর দাও, পড়বে কি পড়বে না? যে পাটে হ্যাঁ হ্যাঁ, স্যার। এই যে প্রভাবটা পড়ছে কারিকুলামের মধ্যে, সেই প্রভাবটাকেই বলা হচ্ছে ওয়াশ ব্যাক বা ব্যাক ওয়াশ। এবার 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 এই ইংলিশ ক্লাস, আমি ইংলিশের দায়িত্বটাই নিচ্ছি যেহেতু আমার অন্য বিষয়ের কোনো নলেজ নেই। তোমাদের অনেক বেশি নলেজ অন্যান্য সাবজেক্টের, অঙ্ক থেকে শুরু করে অন্যান্য সাবজেক্টের। আমি ইংলিশের দায়িত্বটা নিয়ে বলতে পারি যে আমরা কি কি করব এবার। যারা পুরনো, যারা নতুন, তারা সবাই এখন একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো। এবারে আমরা কি করব, আমি কি করেছি আগে একটু বলে দিই, যারা নতুন আছে তাদের বুঝতে সুবিধা হবে কি করেছিলাম। তারপরে যারা আমার পুরনো যারা রয়েছে তারা বলবে যে হ্যাঁ এটাই হয়েছিল। আমরা করেছিলাম ইংলিশ ক্লাসে কিছু কম্প্রিহেনশন আমরা প্র্যাকটিস করেছিলাম। কম্প্রিহেনশনের ভেতরে যে গ্রামার থাকে, সেই গ্রামারের উপর আমরা জোর দিইনি প্রথম থেকেই। কম্প্রিহেনশন করতে গিয়ে যখন যেরকম গ্রামার শিখতে পেরেছি সেইগুলোকে আমরা শেখার চেষ্টা করেছি। তার সাথে আমরা টেন্স, ভয়েস চেঞ্জ, পার্টস অফ স্পিচের কিছু ধারণা, সেন্টেন্সের প্যাটার্নের ধারণা,
কোনটা সিম্পল সেন্টেন্স, কোনটা কমপ্লেক্স সেন্টেন্স, কোনটা কম্পাউন্ড সেন্টেন্স, তার ধারণা, এইগুলোকে আমরা শিখেছিলাম আলাদা করে। তার সাথে কিছু ফেজাল ভাব দিয়েছিলাম লাস্টের দিকে গিয়ে পড়ার জন্য। গ্রামারের এর বাইরে কিছু আমরা করিনি। তারপরে কি করেছিলাম, পেডাগগি আলোচনা করেছিলাম। পেডাগগির প্রায় 9টা চ্যাপ্টার, তার সাথে আরো 2টো ইন্ট্রোডিউস হয়েছিল লেসন প্ল্যান আর মাইক্রো টিচিং এর উপরে। সেই সমস্ত নিয়ে আমি ধরলাম 10টা চ্যাপ্টার। সেই 10টা চ্যাপ্টারকে আমরা প্রথমে কনসেপ্ট ডেভেলপমেন্ট করেছি। সেই কনসেপ্ট ডেভেলপমেন্টের পর আমরা সেই চ্যাপ্টার ধরে ধরে যত রকমের কম্পিটিটিভ টেট এক্সাম রয়েছে, সিটেট, ইউটেট, পিটেট, কিছু কিছু কোশ্চেন ছিল, পিটেট, পাঞ্জাব টেটের কিছু কোশ্চেন, সেইগুলোকে আমরা আলোচনা করেছিলাম। তার সাথে সাথে আলোচনা করেছিলাম অন্যান্য যে অপশনস গুলো রয়েছে সেই অপশনস। এবং তোমরা এতটাই সিনসিয়ার স্টুডেন্ট, তোমরা, আমি যতটা করিয়েছি তার সাথে সাথে তোমাদের বন্ধুরা এত আরো অন্যান্য কোশ্চেন জোগাড় করে তার কোয়ারি তৈরি করেছিলে। সেই কোয়ারি গুলোকে আমরা জাস্ট অ্যাড্রেস করেছি যে হ্যাঁ এটার উত্তর এই, এটার উত্তর এই, এটা নয় কেন, এটা নয়, এটা হবে কেন, ইত্যাদি ইত্যাদি দিয়ে মোটামুটি এইভাবে আলোচনা করিয়ে তোমাদেরকে আমরা পরীক্ষা হলে পাঠিয়েছিলাম। পরীক্ষা হলে গিয়ে কি দেখলে? প্রথম থেকে আমি যেটা বলে আসছিলাম সেটাই আলটিমেটলি হলো, যে তোমরা জানবে সবই, কিন্তু টাইম ম্যানেজমেন্ট ইজ গোয়িং টু বি ওয়ান অফ দ্য ভেরি ওয়ার্স্ট ফ্যাক্টরস, সব থেকে খারাপ একটা ফ্যাক্টর হতে চলেছে এই পরীক্ষাগুলোতে। ঠিক তাই, যে পরীক্ষা প্রশ্ন তোমরা উত্তর দিয়ে এসছো সেখানে যদি আর আধ ঘন্টা টাইম বেশি পেতে, তাহলে প্রত্যেকের স্কোর অ্যাটলিস্ট 15 থেকে 20 নাম্বার আরো বাড়তো। কি ঠিক বলেছি? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তার মানে এই কোথায় কার গলাটা পেলাম যেন, অরিন্দম না কার গলা পেলাম একটা ভারী গলায়? কে কে বললো? হ্যাঁ স্যার স্যার, আমি নিউ আমি। স্টুডেন্ট রাসিকুল ইসলাম। আসি। আচ্ছা 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 ঠিক আছে। আসলে পুরোটা গলাগুলো শুনলে ভালো লাগে আর কি। এবার শোনো, তার মানে তোমাদের যে নলেজের ঘাটতি রয়েছে সেটা কিন্তু নয়, ইউ নো এভরিথিং। ক্রিটিক্যাল কোশ্চেন তো থাকবেই, ক্রিটিক্যাল কোশ্চেন তো থাকবেই, সে এরকম তো নয় যে যতগুলো কোশ্চেন থাকলো সবকটাই আমার একদম ঠোঁটস্থ হয়ে আছে, তাহলে তার পরীক্ষা দরকারই নেই, এমনি সার্টিফিকেট দিয়ে দিবে তোমরা পাস করে গেছো। কিন্তু এই কঠিন প্রশ্নের মধ্যে থেকেও তোমাদেরকে যদি আরেকটু টাইম দেওয়া যেত, তোমরা অনেক অনেক বেশি বেশি করে পারতে, অ্যাটলিস্ট একটা সুস্থ নাম্বার তোমরা এবারে পেয়ে যেতে। তাহলে এইবারের পুরো এই যে ওয়াশ ব্যাক বা ব্যাক ওয়াশ, যেটা দিয়ে আলোচনাটা শুরু করলাম, এবারে কিন্তু আমাদের মাথায় রাখতেই হবে যে হাউ ক্যান আই ম্যানেজ মাই টাইম ইন দ্য এক্সামিনেশন হল। তার মধ্যে তোমাদের অনেকে আজকে আসোনি, তার মধ্যে অনেকে আছে আমি জানি, যারা এতটাই প্যানিকড হয়ে গেছিল, সেই প্যানিক হয়ে গিয়ে সময়টাকে আরো নষ্ট করে ফেলেছে। যখনই উল্টে পাল্টে একটু দেখেছো এবং বুঝে গেছো যে কোশ্চেনটা ভীষণ স্ট্যান্ডার্ড হয়েছে, একটা ব্রেনের মধ্যে একটা আইডিয়া তৈরি করে নিয়েছো যে আউট অফ সিলেবাস সব কোশ্চেন হয়েছে, আমাদের সব শেষ হয়ে গেল, এত পরিশ্রম বৃথা হয়ে গেল, আর কি হবে, এই যে একবার ভেবে নিয়েছো প্রথমে, তারপরে তুমি যত এগোবার চেষ্টা করেছো তত তোমাকে আরো চেপে ধরেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার। ইডি কোশ্চেন দেখে এটাই মনে হয়েছিল এটাই ফার্স্টে। মনে হয়েছিল যে আমার আর হলো না। কিন্তু তোমরা ভুলে যাচ্ছ, ভুলে গেছিলে সেই মুহূর্তে যে আমার কাছে 150টা কোশ্চেন রয়েছে। আমি যদি মাথা ঠান্ডা রাখতে পারি, আমি 100টা কোশ্চেন শিওর শট করে দিয়ে আসতে পারবো, তার কারণ এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। কিন্তু 50টা কোশ্চেন, যে 50টা কোশ্চেন সব থেকে টাফ, সেই 50টা কোশ্চেনের দোষ দিতে গিয়ে, সেই 50টা কোশ্চেনকে দোষ দিতে গিয়ে কাছের যে জিনিসগুলো ছিল তাকে নেগলেক্ট করে ফেলেছো। এটা আর একটা বড় ভুল তোমরা করে ফেলেছো। তোমরা বারবার করে বলছো যে স্যার ইভিএস সব শেষ করে দিল, স্যার ইভিএস সব শেষ হয়ে গেল। ইভিএস এর 30টা কোশ্চেন বাদ দিয়ে দাও, পুরো বাদ দিয়ে দিতে বলছি, বাদ দিয়ে দাও, থাকলে 120টা কোশ্চেন। আমি যদি প্রথম থেকেই টার্গেট নিয়ে এগোতাম 150 মিনিটে, মানে 150 বলে 120 রান করতে হবে, তাহলে তো আমি 120 না করতে পারলেও আমি তো 100 রান তো আমি করতে পারতাম। তাহলে আর একটা কোথাও গিয়ে টেকনিক্যালি কোথাও একটা ভুল হয়ে গেছে, যেটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। কারণ তোমাদেরকে আমরা মক টেস্টে যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন আমরা করে মক টেস্ট নিয়েছি, সেখানে তোমাদের ধরো সিটেটের কোশ্চেন ছিল ইত্যাদি ইত্যাদি, কিন্তু সেগুলো সব তোমরা খুব সহজে করে ফেলতে পারতে, কিন্তু তার থেকেও আরো স্ট্যান্ডার্ড হাইয়ের কিছু কোশ্চেন এসছে। এবার আসিন আমার ইংলিশ
সাবজেক্টে। ইংলিশ সাবজেক্টে নিয়ে আমার কিছু বলার নেই, সিম্পলি কিছু বলার নেই। পেডাগগি 15টার জায়গায় 13টা কোশ্চেন এসেছিল। হ্যাঁ, তোমাদের প্ল্যান বি রেডি ছিল না, ভেরি গুড, প্ল্যান বি রেডি ছিল না। 13টা কোশ্চেন এসেছিল। এক্সাম হলে তো আমি এ এন্ড বি খুঁজতে খুঁজতে মানে সমস্যা বেশি হয়ে যাচ্ছিল। যে গত হ্যাঁ, বছর 2022-এ আপনার যেরকম টেটে আপনার এ এন্ড বি ছিল, কিন্তু হুম, ওটাতেই আপনি আপনার যখন এক্সাম হলে যখন খুঁজছি কিন্তু পাচ্ছি না, মানে ওটাতে একটা মানে কনফিউজ তৈরি করে ফেলেছিল। হুম। তো এবার যেটা বলছি ভালো করে শোনো। 15টার জায়গায় 13টা পেডাগগির কোশ্চেন এসছে, কারণ 11টা সরাসরি পেডাগগি থেকে এসছে, আর একটা কম্প্রিহেনশনের ভেতরে দুটো কোশ্চেন ছিল, সেই দুটো কোশ্চেন পেডাগগির পার্ট। তার জন্য ওই দুটো আনসারের জন্য ওই যেটা ছিল না, হার্ট অ্যান্ড মাইন্ড একটা কোশ্চেন ছিল, আর একটা ছিল সম্ভবত এক্সপ্লোরেশন কিউরিওসিটি রিলেটেড একটা কোশ্চেন, এক্সপ্লোর করতে চায় সেটা কার সাথে রিলেটেড, তাই না? এটা কম্প্রিহেনশনের দুটো প্রশ্ন ছিল না? ভুলে গেছো তোমরা, যাই হোক। তো 13টা কোশ্চেন, আর আর কম্প্রিহেনশন তোমরা ওই সাইজটা দেখেই ঘাবড়ে গেছো যে এত বড়, কিন্তু কিছুই নেই। একবার যদি গো থ্রু করতে পারতে তাহলেই হতো। তার সাথে ধরো, আর এটা নিয়ে তো বলার কিছু নেই, যারা একটু সিরিয়াসলি প্রিপারেশন নিয়েছো তাদের সবারই ইংলিশে আশা করি 22, 23, 25, 26 এরকম স্কোর হয়েছে, তাই তো? যারা প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে গেছলে ইংলিশের, স্যার বলো। আমার অভিজ্ঞতা বলি। আপনার তো ক্লাস আমি টেট অ্যানালাইসিস থেকেই করলাম, টেস্ট হ্যাঁ, অ্যানালাইসিস, সেই হ্যাঁ, সেপ্টেম্বর থেকে। হ্যাঁ। তো আমি লাস্টের কিন্তু স্যার 1 মাস পরেই আপনার কাছে ক্লাস করে 19 পেয়েছি, মানে লাস্ট 1 সপ্তাহ পরে। আচ্ছা। মানে অনলি শুধু নভেম্বরের ফার্স্ট লাস্ট উইকটা পড়েছি ইংলিশটা, আপনার যেগুলো নোটগুলো দিয়েছিলেন, হ্যাঁ, প্লাস আপনি যে পি টেট বললেন, পাঞ্জাব টেট, হ্যাঁ, রাজস্থান টেট, এই সি হুম, টেট একটু ফলো করে মোটামুটি 19 পেয়েছি। এই যে আপনি বললেন না কম্প্রিহেনশন, হুম, ঠিকই বলেছেন স্যার, কম্প্রিহেনশনটা যে লেন্থি দিয়েছিল না, ওইটার হুম, জন্যই আমরা ঘাবড়ে গিয়েছিলাম বেশিরভাগ। হুম, আর একটা এক- কম্প্রিহেনশন স্যার ঠিকই ছিল, যেটা ছোটবেলা থেকে হুম, আমরা কাউ বইটা পড়ে এসেছিলাম, যদি হ্যাঁ, ওটাও পড়তাম, ওটাও অন্তত কমপক্ষে ধরে রাখুন আরো 3-4টে তিনটাও পেতে। ইমপ্রুভমেন্ট হতো। হ্যাঁ হুম, ঠিক। তার মানে কি হচ্ছে, মানে মেন টাইমে আর কি তুমি নেট প্র্যাকটিস করছো, দৌড়াদৌড়ি করছো, সব আছে, কিন্তু খেলার মাঠে গিয়ে ওই যে চাপটা, ওইটাকে এবার কি করে নিতে হবে সেইটা শিখতে হবে, আর কিছু না। হ্যাঁ, সে যাক, যা হয়ে গেছে তাকে পরিবর্তন করা যায় না। আজকের এই ডেমো ক্লাসে এইসব নিয়ে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। আমরা এইবারের ক্লাসে কি কি করব, তোমরা টেট ক্যান্ডিডেট, কিন্তু আমি ভুলে যাব কিছুদিনের জন্য যে তোমরা টেট ক্যান্ডিডেট। তো আমরা পেডাগগি নিয়ে আর আমাদের সমস্যা কিছু হবে না, নতুন যারা আছে তাদের জন্য হবে না, কারণ পেডাগগিটা আমাদের একদম মানে হাতের মুঠোয় চলে এসছে পুরোটা। পেডাগগি নিয়ে এত ভাবার কিছু নেই, পেডাগগি কোশ্চেন তোমরা পারবে, এমন কোনো কোশ্চেন থাকবে না যেটা তুমি পারবে না। কিন্তু ওই পেডাগগির কোশ্চেন পড়ে তার মানে বের করা, আমরা একটু একটু করে এগোবো, কিন্তু আমাকে প্রত্যেকটা কোশ্চেন পড়ে তার মানে স্মার্টলি বলে শোনাতে হবে, তত করা যাবে না। আমি দেখিয়ে দেব, হোম টাস্ক থাকবে, এসে যাকে বলবো তাকে কিন্তু ওই কোশ্চেনের মানে আমাকে বলে শোনাতে হবে, যাতে আমি একবার পড়েই মানেটা বুঝতে পারি। আর তোমরা যে এটা বলছো না, যে তোমাদের ওই বিভিন্ন ওই যে বাংলার পরে ধরো বিভিন্ন সিডিপি, তার যে কোশ্চেন, ওই বাংলার কিছু অজানা টার্ম তোমরা এবারে হয়তো পেয়েছো, যেটা আমার মনে হয় যে টার্মগুলো দিয়ে তোমরা ঘাবড়ে গেছো, কিন্তু তোমাদের ওই সাহসের মধ্যে ছিল না তখন যে পাশের ইংলিশ সেন্টেন্সটা একবার পড়ে দেখি। ইংলিশ সেন্টেন্সটা পড়লেও কিন্তু সঙ্গে সঙ্গে কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যেত। তার মানে ইংলিশের প্রতি ভয় দূর করানোটা এবারে আমাদের টার্গেট। তাহলে আমাদের গ্রামারের দিক থেকে টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশনকে আমি এবারে ঢুকিয়ে দেবো, কারণ ন্যারেশনে কেউ জানে না, হয়তো পরের বারে টেটের প্রশ্নে ইংলিশ পেপারটাকে হয়তো আরো স্ট্যান্ডার্ড করে দিল, হতেই পারে। তার জন্য আমরা কিন্তু লড়তে হবে। টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, তার সাথে সেন্টেন্সের স্ট্রাকচারের সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স এবং ক্লজের যে পার্টটা, কোনটা রিলেটিভ ক্লজ কিভাবে হয়, কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ, একদম বোর্ড ওয়ার্ক করে করে আমি করাবো। আজকে বোর্ড ওয়ার্ক করতে পারছি না, আমি ইমার্জেন্সিতে একটা জায়গায় আটকে যাওয়ার জন্য আমি মোবাইল থেকে আজকে ক্লাসটা নিচ্ছি তোমাদের সাথে কথা বলার জন্য।
বোর্ড ওয়ার্ক করে এগুলোকে আমরা একটু 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 করে আইডিয়া তৈরি করব, এবং যাতে এর উপরে কনফিডেন্স আছে তার জন্য আমরা অনেক বেশি বেশি করে এবারে প্র্যাকটিসটা করব গ্রামারের। কারণ গ্রামারের বেশ কিছু কোশ্চেন আসছে, 50% যদি পেডাগোগি হয়, 50% কম্প্রিহেনশন, এবং কম্প্রিহেনশনের গ্রামার একটা ইন্টিগ্রাল পার্ট করে দিয়েছে পরীক্ষা সিস্টেমে। এই যে ওয়াশ ব্যাক বা ব্যাক ওয়াশ বললাম, সেই অনুযায়ী আমরা এটাকে পরিবর্তন করব একটু। তার সাথে কিছু নতুন ওয়ার্ড বা ভোকাবুলারি নিয়ে আমরা চর্চা করব, যেখানে ফ্রেজাল ভার্ব থাকবে, যেখানে সহজ সহজ অ্যান্টোনিম সিনোনিম থাকবে, পরীক্ষা যেগুলো আসে সেই রিলেটেড, বা কিছু স্পট দ্য এরার আলোচনা করব এই গ্রামারটা শেখার পর। এই পার্টে কেন ভুল, এই পার্টে কেন ভুল, নতুন নতুন ধরো কিছু প্যাটার্ন, অত ধরো 40 থেকে 50টা স্পট দ্য এরার আমরা প্র্যাকটিস করে এবারে পরীক্ষাতে আমরা আবার যাব। আর যেটা কম্প্রিহেনশন বললাম, কম্প্রিহেনশন পড়ে তার মানে কত তাড়াতাড়ি আমরা বের করতে পারি। আজকে আমরা একটা কম্প্রিহেনশন করার চেষ্টা করব ফোন থেকেই, দেখা যাক কতটা করতে পারি। তো সেই প্র্যাকটিসটা কিন্তু আমরা ডে 1 থেকে শুরু করে দেবো, যাতে আমরা একটা আননোন প্যাসেজ পড়েও ভয় না পেয়ে, ঘাবড়ে না গিয়ে তার মানে যেন আমরা বের করতে পারি এর মধ্যে কি আছে। আমি যদি একটা শব্দের, ভালো করে শুনবে, এটা ভেরি ইম্পর্টেন্ট, আমি একটা শব্দের মানে জানি না, আমি ওই শব্দটাকে ওই উচ্চারণ করেই যেন সেন্টেন্সের মানে তৈরি করতে পারি। ধর আমি বললাম, হোয়াট এভার হি সেড টু মি ওয়াজ ইনএক্সপ্লিকেবল টু মি। এবার ইনএক্সপ্লিকেবল কথাটার মানে আমি জানি না, ইনএক্সপ্লিকেবল, কিন্তু আমি তো এইটা অন্যগুলো তো সবগুলো জানি। তাহলে আমি যেন বলতে পারি যে সে যা কিছু আমাকে বলেছে পুরোটাই আমার কাছে ছিল ইনএক্সপ্লিকেবল। আমি বলতে পারছি না ইনএক্সপ্লিকেবল কি মানে, কিন্তু আমি ওই টার্মটাকে ইউজ করে যেন সেন্টেন্সের মানেটা চট করে ব্রেনের মধ্যে ধরে ফেলতে পারি, দিয়ে আমি এগিয়ে যাব। এই টেকনিকটাকে ডেভেলপ করতেই হবে, এর কোনো অল্টারনেটিভ নেই, এবং এইটা না করলে মহা বিপদে কিন্তু বারবার পড়বে, আমি বারবার করে বলে দিচ্ছি। পেডাগগির যখন আমরা আলোচনা এবারে করব, যা কনসেপ্টের ক্লাস তো আছেই, যে পিডিএফ রেডি করা আছে সেটা তো আছেই, তার সাথে যেটা অ্যাড করব, আমরা তো চ্যাপ্টার ধরে ধরে কোশ্চেন গুলোকে তো আলাদা করে ফেলেছি, তোমরা নিশ্চয়ই জানো, সেটা নিশ্চয়ই হ্যাঁ বলো একবার। আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে তো মোটামুটি স্ট্যান্ডার্ড কোশ্চেন, সিটের অন্যান্য টেটের তো পেডাগগির কোশ্চেন আলোচনা করে ফেলেছি, হ্যাঁ কি না? মানে আমাদের কাছে আছে। হ্যাঁ স্যার, নতুনদের হ্যাঁ স্যার। নতুনদের কাছে তো আমরা সেগুলো আলোচনা করব আবার, মানে একদম ডে 1 থেকে 0 লেভেল থেকে তো আমরা শুরু করব। কিন্তু এবারে যেটা করব, যখন আমরা কোনো চ্যাপ্টারের কনসেপ্ট বা টপিক যখন আমরা আলোচনা করব, এটা আমার আমার তৈরি করা, আমি এটা ভেবেছি এটা করব, তখন ওই চ্যাপ্টারের যে এমসিকিউ কোশ্চেন্স গুলো আমাদের কাছে আছে, ওইগুলোকে জেনারেলাইজ করে কনসেপ্টের মধ্যে ওই আলোচনাগুলোকে আমরা সেরে নিতে চাইবো, যাতে ওই কনসেপ্ট থেকে ওই রিলেটেড কোনো কোশ্চেনকে আমার কাছে আর না দ্বিতীয়বার ভাবতে হয়। আমি হয়তো বোঝাতে পারলাম না, তাড়াহুড়ো করে ফেললাম। মানে ধরো অ্যাকুইজিশনাল লার্নিং এর সিটেট এবং অন্যান্য টেটের আমাদের কাছে ধরো 100টা কোশ্চেন রয়েছে, শুধু ওই চ্যাপ্টার থেকেই এসছে, পুরোনো দিনের এত পরীক্ষা। এবার সেই কোশ্চেন গুলোকে অ্যানালিসিস করে সেখান থেকে জেনারেল ধারণাগুলোকে আমরা বের করব, করে ওই কনসেপ্টের মধ্যে ঢুকিয়ে দেবো, যেটা করার পরে ওই কোশ্চেন গুলো পড়লে সেই কনসেপ্টের জন্য তোমাকে আর আটকাতে হবে না। মানে আমাকে আর পেডাগগির কোশ্চেন বলার সময় আমাকে আর ব্যাখ্যা করতে হবে না, সেগুলো সবই আমরা ওই কনসেপ্টের ক্লাসে আমরা ঢুকিয়ে দেবো। তোমরা নিশ্চয়ই জানো, আমরা প্রথমে যেটা করেছিলাম, আমি একটা করে কনসেপ্টের ক্লাস দিয়েছিলাম, তারপরে আমরা বিভিন্ন কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম, তাই তো? হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। গুড। তাহলে ওই কনসেপ্ট জিনিসগুলোকে আমরা ওই প্রথম প্যাটার্নে আমরা ঢুকিয়ে দেবো, তাহলে সেখান থেকে আমাদের ধারণাটা তৈরি হয়ে যাবে এবং তোমরা ইজিলি ওই কোশ্চেন গুলো করতে পারবে। কিন্তু এই হচ্ছে পুরো ইংলিশের যে কারিকুলাম বা এজেন্ডা বলতে পারো, যেটা নিয়ে আমরা এগোবো একটু একটু করে। গ্রামার, কম্প্রিহেনশন, তার সাথে পেডাগগির আলোচনা, এবং তার সাথে আমাদের বিভিন্ন যে কি বলে আননোন সেন্টেন্স পড়ে তার মানে বের করার যে স্ট্রাগেল, সেটা আমরা ডে 1 থেকে শুরু করব। এটা হচ্ছে আমাদের এজেন্ডা। এবার তোমরা যারা পরীক্ষা দিয়েছো, যারা আজকে নতুন এসছো, তারা আমাকে বলো যে এর বাইরে গিয়ে, হ্যাঁ পবিত্র, ঠিক আছে, এর বাইরে গিয়ে তোমাদের কি কোনো এক্সপেকটেশন আছে, মানে আশা রয়েছে, বা কোনো কি ইচ্ছে আছে যেটা তুমি প্রকাশ করতে লজ্জা পাচ্ছ বা বলতে পারছো না, বলতে চাও? নির্দ্বিধায় বলতে পারো যে স্যার এর সাথে আমি এটাও চাই আপনার ইংলিশ ক্লাস থেকে, সেটা তুমি আমাকে বলতে পারো। বলো কার কি দাবি আছে, আগে সেটা শুনি, তারপরে আমরা একটা কম্প্রিহেনশন করার চেষ্টা করব। বলো। স্যার বলি, বলো। হ্যাঁ বলো বলো বলো।
আপনি যে মেথডে করেছেন আশা করি সবাই উপকার হয়েছে, আমারও উপকার হয়েছে। হুম তো আমি মনে করি এবারে আপনি এক কাজ করবেন, ধরুন হুম যে কম্প্রিহেনশনটা দিচ্ছেন না, হুম ওইটা অন্তত সবাই যেন প্র্যাকটিস করে রাখে, যেমন আমরা করে রাখতুম। হ্যাঁ প্লাস ওর সঙ্গে কিছু গ্রামাটিক্যাল, ধরুন ফেজাল ভার্ব, নো হ্যাঁ এরর, এই জাতীয় হ্যাঁ কিছু ইনক্লুড করে দেবেন। তাহলে কি হয়, একটু প্র্যাকটিসের মধ্যে থাকলুম, কোথা ভুলগুলো ছিল আপনি যেমন বলে দিতেন হ্যাঁ টেস্ট হ্যাঁ অ্যানালাইসিস ক্লাসে বা হুম পরবর্তী যে গুলোতে। হুম হুম আচ্ছা, আপনি যেটা বললেন যে কনসেপ্টের যে সিটেটের যে 10 ইয়ার্স এর ওয়াইজই আপনি ধরুন ওই যে বললেন যে হুম লার্নিং অ্যাকুইজিশন হুম ইনক্লুড করে ওর সঙ্গে হুম সিটেটে যেমন প্রশ্ন হয়েছিল তোমাদের ওই রকমই কনসেপ্ট করা হবে। হুম মানে আপনি বলতে চাইছেন যে ধরুন রিডিং ইজ এ রিডিং টাইপস অফ রিডিং, হুম লাউড রিডিং, ইমপ্রুভস হুম হুম প্রোনাউন্সান অ্যান্ড হুম কারেকশন, এরকম করে হুম জাতীয় যেগুলো রেডি করছেন, হুম খুবই ভালো স্যার। আর একটা হুম কাজ করতে পারেন, আমাদের কাউকে ধরুন, আমরা ধরুন কোথাও কোথাও বলছি এখন হুম অর্থের কারণে, ধরুন এখন আমি এই মুহূর্তে ভর্তি হতে পারছি না, তো হুম আমি এই মুহূর্তে আমি বাড়িতে যদি প্রিপেয়ার্ড হই, আমি এই হুম মেথডে হতে চাই, হুম যদি সাজাই তো বলুন। হুম নাম্বার এক, ধরুন হুম আপনি এই যে বললেন লার্নিং অ্যাকুইজিশনটা আপনি হুম ওই ইনক্লুড করছেন, আমি ওইটা পড়ে নেব, চ্যাপ্টারটা পড়ে এবার আমি ওখান থেকে যদি প্রশ্ন রেডি করি, ধরুন 100টা কি 150টা বা 1000টা, হুম ধরুন আপনি ওই হ্যাঁ ট্যাবলো ফ্যাবলো পড়িয়েছেন আমাদেরকে, হ্যাঁ হ্যাঁ ওই যে কনসেপ্টটা ধরুন পড়িয়েছেন, 5 পৃষ্ঠায় হুম, দিয়েছেন আপনি নোটটা, হ্যাঁ তো আমি অন্যান্য আদার্স রেফার বুক বা হুম সিটেটের অন্যান্য বই ফলো হুম করে করে নিজেই প্রশ্ন করলাম। হ্যাঁ ধরুন দিলুম যে হু প্রোফাউন্ডেড এ ক্লাসিক্যাল কন্ডিশন, হুম প্যাভলভ। আবার হুম দিলুম ধরুন যে প্যাভলভ ওয়াজ, অপারেন্ট কন্ডিশনিং কে করেছিল? স্কিনার। হ্যাঁ, ভেরি ভালো। আবার ধরুন হুম কলাম এ কলাম বি, যেহেতু এখন হুম আপনার হুম চাইল্ড সাইকোলজিতেও দিচ্ছে কলাম এ কলাম বি, হুম বা বিবৃতি দিল অ্যাসার্টেশন হুম আর হুম রিজিয়ান, হুম এই মোতাবেক যদি করি কিছুটা উপকার হবে মনে হয়, এই যদি অবশ্যই উপকার প্রিপারেশন। হবে। এবার তোমাকে আমি বলবো যে এই টেটের যে ক্লাস তোমরা নিশ্চয়ই ভালোভাবেই জানো, যে ফিজে করানো হয়েছিল আগের বারে টেটের ক্লাস, সেটা কিন্তু ভীষণ ন্যূনতম ফিজ, তোমরা সেটা সবাই মানবে। বিভিন্ন কারণ অনেকে তারপরেও থাকতে পারে, তারপরেও অনেকের হয়তো কোনো কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু নর্মালি তুমি যদি দেখো যে ফিজে তোমরা ক্লাস করেছো সেটা কিন্তু ছিল খুবই ন্যূনতম। এটা যদিও স্যারের বলার কথা, আমি নর্মালি এটা বলছি। এইবার যদি খুব অসুবিধা না হয়, তুমি যে কাজটা করে সময় নষ্ট করবে, নষ্ট ঠিক না, সময়টাকে এনগেজ করবে কিন্তু একটুখানি লেন্দি প্রসেস হয়ে যাচ্ছে, সেটাই যদি তোমার টিচাররা করে তোমাকে সাহায্য করে, আমার মনে হয় সেটা আরেকটু বেটার হবে। ঠান্ডা মাথায় ভাববে আমি কি বলছি, কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, তার বুঝতে কারণ, পেরেছি। হ্যাঁ, কারণ তুমি যে যে জিনিসটা করতে তোমার 4 ঘন্টা লাগবে, সেটা আমি রেডি করে, আমি তোমার হয়ে সেটা রেডি করে তোমার কাছে নিয়ে আসছি, এবং সেখান থেকে খুঁটিনাটি পড়ার দায়িত্ব তোমার। তখন ওই 4 ঘন্টাটা তুমি ওর মধ্যে লাগাবে। আমি বারবার করে বলি না যে সবসময় প্রশ্ন করো, এটা শুধু ইংলিশের জন্য না, অন্য সাবজেক্টের জন্য প্রশ্নটা করতে হবে। তোমার কাছে একটা অ্যাবস্ট্রাক্ট ধারণা রয়েছে, সেখান থেকে তুমি নিজে প্রশ্ন বের করবে, না স্যার যদি তোমাকে আরো 20টা প্রশ্ন দিয়ে দেয়, সেখান থেকে খুঁটিনাটি আর অন্যান্য অপশন গুলোকে নিয়ে তুমি জাজ করবে, সেটা বেটার হবে। এইটা কিন্তু মাথার মধ্যে একটু রাখতে হবে। খুব আপনি অসুবিধা যদি যাদের করেন, আছে, হ্যাঁ আপনারা যদি করেন ভালো হয়। হ্যাঁ সেটাই বলছি। সুতরাং খুব অসুবিধা যদি না হয়, এই জার্নির মধ্যে থাকো, আর এটাকে একদম একটা ওয়ার হিসেবে নিয়ে নিতে হবে, আর কিছু করার নেই। ইটস লাইক নেট এক্সাম, ইটস লাইক ইউপিএসসি এক্সাম, বিসিএস এক্সাম, যত রকমের সিরিয়াস এক্সাম গুলো রয়েছে, টেটটাও হতে চলেছে সেই রকম একটা এক্সাম। তাহলে আর বলবো স্যার, একে আমাকে ক্র্যাক করতে হলে আমাকে কিন্তু জার্নির মধ্যে আমাকে থাকতেই হবে, এর বাইরে কোনো অল্টারনেটিভ ওয়ে নেই। এটা ভালো করে শুনে না, ঠিক আছে? স্যার বলি, বলো বলো। আর বলতে চাইছি যে যেমন ধরুন আপনি সেইবারে সেই যে আমাদের একটা ডিসকাশন হলো না লাস্ট, যে কোশ্চেন কার কি প্রবলেম ছিল বা হুম কনফিডেন্স কোথা কম ছিল, আমার হুম মনে হয় আমাদের নিজেদের মধ্যেই কিন্তু প্ল্যান বি ছিল না, আমি হ্যাঁ হ্যাঁ যতটুকু মনে করি। হুম মানে হুম আমরা ইন্ডিয়ার টিম হয়েছিলাম, শান্তনু স্যার যেটা ভিডিও দিয়েছিলেন আমি হুম একমত, যে আমরা হুম ইন্ডিয়ার টিম হয়ে গেছিলাম, কারণ আমরা না ওই আপনাদের যে মক টেস্ট গুলো দিয়ে আমরা কনফিডেন্স ছিলাম যে হ্যাঁ এখানে 105 পাচ্ছি, মানে ওখানে হুম টেটে আপনারা ধরে রাখছিলাম সবাই প্রত্যেকেই, আমি বিশেষ করে ধরে রেখেছিলাম যে আমি এবারে 95 স্কোর করবো, কেউ হুম আটকাতে পারবে।
প্লাস আমাদের কি হয়েছিল, ওই যে আপনি শুরুতে ক্লাসেই বললেন যে তোমরা পরিবেশটার পিছনে বা কিছু কঠিন কোশ্চেনের পিছনে ধাওয়া করতে গিয়ে, চেস করতে গিয়ে মানে মেন হুম টপিকটাতে আমরা এড়িয়ে গেছিলাম। ধরুন প্রথমে যদি বাংলা শুরু করতাম, ঠান্ডা মাথায় হুম বাংলাটা হতো, হুম হুম বা আপনার ইংরাজি শুরু করলে আপনার তো 100-এ হুম 99% কমন ছিল। হুম আচ্ছা, ওইটা চেস করলে আসতো। সিডিপি দীপিকা ম্যাম যেমন খাটিয়েছিলেন, হুম পেয়েছিলাম। শান্তনু হুম স্যারের যদি ম্যাথটা একটু লাস্ট শেষের দিকে করতুম, পেডাগজিটা আগে দেখতুম, তাহলে হুম আপাতত আপনি যেটা শুরুতেই বললেন যে 98 পেয়েই যেতাম। একদম এবার একদম একদম এবারে একটা কথা মানতেই হবে স্যার, মক টেস্ট বাড়িতে দেওয়া আর পরীক্ষার হলে দেওয়ার মধ্যে ডিফারেন্স ছিল। পার্থক্য আছে অবশ্যই, থ্যাংক ইউ অবশ্যই স্যার। তো। ঠিক আছে। তাহলে স্যার এরকম আচ্ছা, করে প্রিপারেশন নিই নিজে থেকে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা দাঁড়াও, আমি স্ক্রিন শেয়ার করতে পারছি না, স্যার ওটা অন করে দিচ্ছেন। আমি তারপরে স্ক্রিন শেয়ার করছি, করে একটা আজকে কম্প্রিহেনশন আমরা করব। ওয়েট। এক মিনিট দাঁড়াও। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? একটুখানি ফোনটাকে একটু ল্যান্ডস্কেপ করে নাও তো, একটু কনফার্ম করো। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, ওকে। কি আছে এখানে? সিম্পল ডেফিনিশন, ফার্স্ট লাইন। ওকে, দাঁড়াও এক মিনিট, এক মিনিট দাঁড়াও, রোটেশনটাকে অফ করতে হবে। হুম, কি আছে দেখো, সিম্পল ডেফিনিশন। সিম্পল মানে সাধারণ, ডেফিনিশন মানে সংজ্ঞা। প্রথমটা আমরা করছি, ঠিক আছে। সিম্পল ডেফিনিশন অফ অনলাইন শপিং। অনলাইন শপিং বলতে কি বোঝাচ্ছে? অনলাইন শপিং এর অনলাইনে কি ধারণা দেখা প্রত্যেক। যাচ্ছে? শপিংটা দেখা আর যাচ্ছে না। পুরোটা দেখা যাচ্ছে না। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও ডেফিনেশন অফ অনলাইন অতটা অব্দি দেখা যাচ্ছে, তারপরে দিকটা মনে দেখা যাচ্ছে না স্যার। ফোনটাকে একটুখানি ল্যান্ডস্কেপ করে নাও। সে না, ল্যান্ডস্কেপে রাখলেও দেখা ল্যান্ডস্কেপ যাচ্ছে না। দেখা যাচ্ছে না আচ্ছা, স্যার, আমি আপনারা আমি কিন্তু আমি আমি দেখা আমি যাচ্ছে এবার না। এটাকে ঘুরিয়ে আমি দেখছি, দাঁড়াও, ওয়েট ওয়েট ওয়েট। ঠিক আছে, এটা সমাধান আশা করি হয়ে যাবে। কোথায় গেল বাবা? ল্যান্ডস্কেপ, অটো রোটেট, অটো রোটেট কোথায় গেল? ও, দেখো তো। হ্যাঁ স্যার, এবার ঠিক হ্যাঁ আছে। স্যার দেখা যাচ্ছে। ঠিক আছে। এই দেখো, এত বড় একটা প্যাসেজ যদি থাকে চোখের সামনে, দেখেই যদি তুমি ঘাবড়ে যাও, ওরে বাবা এর মধ্যে কি আছে, আমি আমি কি করে পারবো, এখানে এখানে কঠিন কঠিন শব্দ রয়েছে, এটা করলে কিন্তু হবে না। এটা করলে কিন্তু হবে না। ঠিক আছে, কি আছে দেখো। সিম্পল ডেফিনিশন অফ অনলাইন শপিং অর শপিং অন দ্য ওয়েব। এটার মানে কি তাহলে? এটার মানে হচ্ছে অনলাইন শপিং আর শপিং অন দ্য ওয়েব একই কথা। প্রথম যে পার্টটা আছে, অনলাইন শপিং অর শপিং অন দ্য ওয়েব, এর যে সংজ্ঞা, ডেফিনেশন কাকে বলে না, ইজ এনেবলিং ইউ, তোমাকে সক্ষম করছে। এনেবল মানে হচ্ছে সক্ষম করা, তোমাকে সক্ষম করে তুলছে। কিসে সক্ষম করে তুলছে? না টু বাই। দেখো গ্রামার গুলো একটু 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 করে শিখতে শিখতে চলো। কি আছে এখানে না, ইজ এনেবলিং, কোন টেন্স, কে বলতে পারবে? তাহলে আমাদেরকে টেন্সটা এমন প্রেজেন্ট ভাবে আমরা কন্টিনিউয়াস। শিখবো। প্রেজেন্ট হ্যাঁ, কন্টিনিউয়াস। টেন্সটাকে আমরা এমন ভাবে শিখবো যেন এইগুলোকে দেখলেই বুঝতে পারি যে এটা এই টেন্স, এটা এই টেন্স, এটার মানে ওই, এটার মানে এই। ইজ এনেবলিং ইউ, এটা তোমাকে সক্ষম করে তুলছে, মানে এটা কন্টিনিউয়াসলি চলছে কাজটা। কি সক্ষম করছে? না টু বাই অ্যান্ড সেল থ্রু ইয়োর কম্পিউটার অনলাইন।
এটা যে কোনো জিনিস কেনা এবং বেচা কম্পিউটারের থ্রু দিয়ে, অনলাইনের মধ্য দিয়ে, ইউজিং ওয়েব অর ইন্টারনেট এনভায়রনমেন্ট। ইন্টারনেট এনভায়রনমেন্ট কেন বলছে? ইন্টারনেট এনভায়রনমেন্ট কারণ ইন্টারনেটের মাধ্যমে। তাহলে অনলাইন শপিং আমরা বুঝে গেলাম কাকে বলে। ওয়ান রিজন, একটা কারণ পিপল লাইক, লোকজন পছন্দ করে, উইথাউট আ সেলস পারসন, সেলস পারসন ছাড়া কেউ এসে বলে দেবে এটার মানে এই, এটার মানে এটা, এই করতে পারে, তার থেকে তুমি নিজে যখন সেটাকে খুঁজে বের করবে এর মধ্যে কি আছে, তার মধ্যে একটা আলাদা একটা ব্যাপার রয়েছে এবং সেটা তুমি সবসময় নিজের সাথে জাজ করতে পারছো, সেই জন্য এটা এত ফেমাস হয়ে গেছে। আমি সার্চ করে বের করবো এর ফিচার কি, আমিই জানবো, আমাকে কেউ বলবে আমি শুনবো এরকম নয়। বিকজ ইউ ক্যান ব্রাউজ ইনসাইড দ্য শপ, দোকানের ভেতরে তুমি ব্রাউজ মানে কি, খুঁজে বের করা। আমরা যে ইন্টারনেট ঘাঁটি না, অ্যাকচুয়ালি ইউ আর ব্রাউজিং দি ইন্টারনেট। ইন্টারনেটে তুমি ব্রাউজ করছো, এক্সপ্লোর করছো, তার মানে দোকানের ভেতরে তুমি এক্সপ্লোর করতে পারছো ফর নাম্বার অফ আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা, অ্যাট ইউর লিজার টাইম। লিজার মানে কি, অবসর সময়, লিজার টাইমে তুমি সেটা করতে পারছো উইথাউট আ সেলস পারসন, সেলস পারসন ছাড়া। পিয়ারিং ওভার, পিয়ারিং মানে কি, পিয়ারিং ওভার মানে হচ্ছে তার মধ্যে খুঁটিয়ে নাটিয়ে সেই পয়েন্ট গুলোকে যে অ্যানালিসিস করছো বা বের করছো সেটাকে পিয়ারিং বলা হচ্ছে। পিয়ারিং ওভার দ্য শোল্ডার, না এটা হয়ে গেল, এটা ভুল হয়ে গেল, এটা কি দিয়েছে, উইথাউট আ সেলস পারসন পিয়ারিং ওভার দ্য শোল্ডার। তোমার কাঁধের পাশ দিয়ে সবসময় উঁকি মেরে যাচ্ছে সেলস পারসনটা, তুমি কি করছো। শপিং মলে হয় দেখবে মাঝে মাঝে তোমার পেছনে এক একটা লোক ঘুরে বেড়ায়, এরকম অভিজ্ঞতা হয়েছে তোমাদের? শপিং মলে ধরো তুমি কিছু কিনতে গেছো, ওদের কোনো সেলস পারসন সারাক্ষণ তোমার সাথে ঘুরে বেড়াচ্ছে, কি করছো, কোন জামাটা ধরে টানছো, কোনটা দেখছো, এসে এসে বলছে হ্যাঁ এটা ভালো, এটা ভালো, এটা নিন। এরকম পেয়েছো তোমরা কখনো সেলস পারসনকে শপিং মলে? বলো। স্যার ওইটাকে বলে পিয়ারিং ওভার, সারাক্ষণ নাক গলানো। অ্যান্ড মেকিং আনওয়ান্টেড রেকমেন্ডেশন, দেখো যেটা বললাম সেটাই দেওয়া আছে, এবং তারা যেটা আমি চাই না, হুইচ আই ডু নট ওয়ান্ট, যেটা চাই না সেই আনওয়ান্টেড, অবাঞ্ছিত, আনওয়ান্টেড মানে অবাঞ্ছিত, রেকমেন্ডেশন মানে সাজেশন, তারা যে সাজেশন দিচ্ছে সেটা মাঝে মাঝে অবাঞ্ছিত হয়ে যায়। তাহলে এখনো পর্যন্ত যেটা জানলাম তার মধ্যে কি আছে না, অনলাইন শপিং বা শপিং অন দ্য ওয়েব হচ্ছে সেই কেনাকাটা যেটা আমরা কম্পিউটারের মাধ্যমে, বা মোবাইলটাও একটা তো কম্পিউটার এখন পার্ট, এখানেও তো র্যাম রম সব রয়েছে, তো কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেটটাকে কাজে লাগিয়ে যখন আমরা কেনা বেচা করি। এটা কেন এত বিখ্যাত? তার কারণ সেলস পারসন ছাড়া আমরা কেনাকাটা করতে পছন্দ করি, আমরা ঘন্টার পর ঘন্টা ব্রাউজ করতে পারি শপের ভেতরে ঢুকে কি আছে, এবং আমাদের কোনো সেলস পারসন দরকার হয় না। যে সেলস পারসনরা বাস্তব জীবনে সারাক্ষণ তোমার কেনাকাটার পেছনে নাক গোলা এবং তারা অবাঞ্ছিত সাজেশন বা রেকমেন্ডেশন তোমাকে দিতে থাকে, তার থেকে তুমি মুক্তি পেয়ে গেছো এই অনলাইন শপিং এর ক্ষেত্রে। কি এই পর্যন্ত যতটা আলোচনা হলো, হ্যাভ ইউ আন্ডারস্টুড যেটা বলছি? কনফার্ম? স্যার হুম। বলছি যে ওই যে আপনি বললেন যে সেল থ্রু, ওটা কি ফেজাল ভার্বের মধ্যে পড়বে না এমনি সিম্পল? কোনটা বলো তো, কোনটা? দেখুন লেখা আছে ইজ এনেবলিং ইউ টু বাই অ্যান্ড সেল থ্রু ইওর কম্পিউটার, মানে ফার্স্ট না, লাইনের দ্বিতীয় সেল সেল লাইনটা। সেল সেল থ্রুটা কোনো ফেজাল ভাব না, নর্মাল সেল। আর থ্রু ইয়ার কম্পিউটার মানে তোমার কম্পিউটারের মধ্য দিয়ে, এটা সেল থ্রু মানে যে আহামরি কোনো মানেটা পাল্টে গেল এরকম নয় ব্যাপারটা, ঠিক আছে? এটা বাই থ্রুও হতে পারে আবার সেল থ্রুও হতে পারে, একই, বাই অ্যান্ড সেল থ্রু ইওর কম্পিউটার, থ্রুটা আলাদা, ওটা নর্মালি হচ্ছে তোমার প্রিপোজিশন। ফেজাল ভাব হিসেবে ইউজ করতে পারো, ফেজাল ভাব মানে কি, ভার্বের সাথে প্রিপোজিশন থাকবে তো, কিন্তু এইটা ফেজাল ভাব হিসেবে নোট করে পড়ার দরকার নেই, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হুম। আচ্ছা, সবাই এই পর্যন্ত বুঝতে পারলে একটুখানি কনফার্ম করো, তাহলে পরের পার্টটাতে আমি এগোবো, তো পরের সেন্টেন্স অ্যাজ আ কাস্টমার থেকে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে। অ্যাজ আ কাস্টমার, কাস্টমার হিসাবে, উই মে ফাইন্ড, মেটা কি, মেটা কোন ধরনের ভার্ব, কে বলবে? নতুনদের মধ্যে কেউ একজন বলো, হোয়াট টাইপ অফ ভার্ব? মে, মে ইজ এন এক্সাম্পল অফ হোয়াট টাইপ অফ ভার্ব, কে বলবে? পুরনোদের মধ্যে? মডেল ভার্ব স্যার। ভেরি গুড। তুমি এবার আমাকে বলো মডাল ভার্ব কাকে বলে, কি বোঝো মডাল ভার্ব সম্পর্কে?
উদাহরণ দেওয়ার দরকার নেই, কাকে বলে আমাকে বলো। আমরা ভার্বের উপরে ডিটেলসে ক্লাস নেব, সেখানে বিভিন্ন রকমের কগনেট ভার্ব, হ্যাঁ, ফাইনাইট ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, এই সমস্ত আলোচনা আমরা সেখানে করব। মডাল ভার্ব কাকে বলে বলো? স্যার এই মুহূর্তে মনে পড়ছে না, বলে দিন। আচ্ছা, যে সমস্ত ভার্ব মেন ভার্বের সাথে বসে মেন ভার্বের অর্থের উপর এক্সট্রা রিয়াকশন, অনুভূতি বা ফিলিং কে অ্যাড করতে সাহায্য করে তাকে বলো মডেল ভার্ব। যেমন গো হচ্ছে একটা ভার্ব, ফাইনাইট ভার্ব, ঠিক আছে? আই গো, ইউ গো, আমি যাই, তুমি যাও, হি গোজ, সে যায়। গো এর সাথে তুমি যদি মে যোগ করে দাও, আই মে গো, তার মানে আমি যেতেও পারি। মে পাল্টে দিয়ে তুমি ক্যান বসিয়ে দাও, আই ক্যান গো, মানে আমি যেতে সক্ষম, আমি হেঁটে যেতে পারি। আই ক্যান গো দেয়ার, আমি যেতে পারি, এত ভাবার কিছু নেই, আমি যেতে পারবো, অন্ধকার হলেও আমি যেতে পারবো, আমার ক্ষমতা রয়েছে। তাহলে এই মডাল ভার্ব গুলো অ্যাকচুয়াল যে মেন ভার্ব তার মিনিংটার প্রতি রিয়াকশন তৈরি করে, বা তার মিনিং এর ইমোশনের দিক থেকে তার অর্থটাকে একটু করে পরিবর্তন করতে সাহায্য করে। বোঝা গেছে এবার হোয়াট ইজ মডাল ভার্ব? বলো বলো, সবাই বলো। বোঝা গেছে? আমি তোমাদের কাউকে দেখতে পাচ্ছি না এখানে, আমি তো স্ক্রিন শেয়ার করে আছি, একটুখানি উত্তর না দিলে আমার পক্ষে একটু অসুবিধা ক্লাস করা, একটু বলো প্লিজ। হ্যাঁ স্যার, বুঝেছি। ওকে, তাহলে এখানে যেটা দেওয়া আছে, অ্যাজ এ কাস্টমার উই মে ফাইন্ড দিস অ্যাপ্রোচ, তাহলে আমরা এই অ্যাপ্রোচটাকে, এই যে আমাদের কেনাকাটার প্রতি যে আমাদের যে অ্যাপ্রোচ, অনলাইনের প্রতি আকৃষ্ট আমরা যে হচ্ছি, এইটাকে আমরা খুঁজে পেতেও পারি কনভিনিয়েন্ট, মানে আমাদের জন্য সুবিধাজনক। কনভিনিয়েন্ট মানে কি? সুবিধাজনক। ইন ইয়োর, তুমি বললে যে স্যার আপনার কাছে যাব এই টপিকটা, আপনাকে কল করতে পারি, এই টপিকটা আমি বুঝতে পারিনি, একটু বুঝিয়ে দেবেন? আমি বললাম যে হ্যাঁ করো। তুই বললি যে কখন ফোন করব, আমি বললাম ইন ইয়োর কনভিনিয়েন্ট টাইম, মানে তোমার সুবিধা মতো করে আমাকে ফোন করো, আই উইল বি দেয়ার। তো কনভিনিয়েন্ট মানে এটা সুবিধাজনক একটা হচ্ছে, আর লেস টাইম কনজিউমিং। লেস টাইম কনজিউম মানে গ্রহণ করা, বেশি মানে সময় কম নেয়, কারণ আমাকে যেতে হলো না কোনো দোকানে, আমাকে ট্রাভেল করতে হলো না, আমি অনলাইনে বসেই আধ ঘন্টা সার্চ করে বের করে ফেললাম। আর দোকানে যেতে গেলে আমাকে আধ ঘন্টা আগে যেতে হবে, তারপরে দোকানে যেতে হবে, সেখান থেকে ফিরতে হবে, তাহলে একদিক থেকে সময়টা কম নিচ্ছে এই অ্যাপ্রোচের মাধ্যমে যদি আমরা কেনাকাটা করি। বাট, কিন্তু এই যে বাট দিয়ে যোগ হচ্ছে, দেখতে পাচ্ছ এই যে বাট কথাটা, দেখো আমি দাগ করলাম, বাট। বাট মানে কি? কিন্তু। তাহলে এখানে একটা কম্পাউন্ড সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি, কমপ্লেক্স সেন্টেন্স তো রয়েছে, তার সাথে কম্পাউন্ডটা এর ভেতরে একটা পার্ট। বাট হাউ ডাজ দিস অ্যাফেক্ট, অ্যাফেক্ট মানে কি? অ্যাফেক্ট মানে প্রভাব বিস্তার করা। এটা কিভাবে, এই যে হাউ ডাজ দিস অ্যাফেক্ট, মানে দিস অ্যাফেক্টস এর একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিভাবে এটা প্রভাব ফেলছে কার প্রতি? দ্য ইকোনমি অ্যাজ আ হোল, মানে সার্বিকভাবে পুরো অর্থনীতির উপর এর প্রভাব কিভাবে পড়ছে, এটা আমাদেরকে বুঝতে হবে। ইজ ইট সেফ, এটা কি নিরাপদ? টু পে ক্রেডিট কার্ড অনলাইন, অনলাইনে ক্রেডিট কার্ড দিয়ে বিল পে করা। ইজ বাইং অ্যান্ড সেলিং প্রোডাক্টস ওভার দি ইন্টারনেট, ইন্টারনেটের মধ্য দিয়ে জিনিসপত্র কেনা বেচা কনসিডার্ড অ্যাজ এ রিস্কি বিজনেস ফর মার্চেন্ট, ব্যবসাদারদের জন্য কি এটা কোনো রিস্কি বিজনেস, মানে ভীষণ বিপদ আছে, বিপদ সংকুল ব্যবসা হিসেবে কি গণ্য করা হয়? ইজ দ্য ওয়েব গোয়িং টু রিপ্লেস ওল্ড ফ্যাশন স্টোরস, পুরোনো দিনের যে স্টোর গুলো রয়েছে তাকে কি রিপ্লেস করে দেবে ওয়েব? ওয়েব বলতে কি? ওয়েব বলতে ইন্টারনেট। www দিয়ে ওয়েবসাইট শুরু হয়, এটা নিশ্চয়ই সবার জানা আছে। www অনেক সময় প্রশ্ন থাকে পরীক্ষায়, টেট পরীক্ষা তো থাকতে পারে। www পুরো নাম কে বলতে পারবে? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়েবটা কার সাথে কানেক্টেড? ইন্টারনেটের সাথে কানেক্টেড। তাহলে এটা, এই ইন্টারনেটটা দিলে তাহলে কি সব পুরোনো দোকানগুলো বন্ধ হয়ে যাবে? ইজ ভার্চুয়াল শপিং, এই যে ভার্চুয়াল শপিং মানে কি? অনলাইনে কেনাকাটা, তাকে ভার্চুয়াল শপিং বলা হচ্ছে। ভার্চুয়াল শপিং রিয়েলি, বাস্তবিক ভাবেই, ইজ বেটার দ্যান দ্য রিয়েল থিং, কোন জিনিস হাতে নিয়ে পরখ করে দেখে কেনার থেকে কি এটা সত্যিকারের বেটার, ভালো? সাইবার স্পেস মানে এই ইন্টারনেটের যে স্পেস, ইজ এ ভাস্ট টেরিটরি, এটা একটা টেরিটরি, জায়গা, হোয়ার কম্পিউটারস মিট অ্যান্ড এক্সচেঞ্জ ইনফরমেশন, যেখানে কম্পিউটার গুলো
এই ইনফরমেশনকে আদান প্রদান করে। ইন দিস 21st সেঞ্চুরি, এই একবিংশ শতাব্দীতে সাইবার স্পেস হ্যাজ অলরেডি টু ইয়ার কম্পিউটার, যেটা তোমার ভেতরে কম্পিউটারের ভেতরে রয়েছে, এই যে আমরা এখন অনলাইনে করছি, এটা একটা তো ইন্টারনেটের মধ্যে। সুতরাং কোথাও না কোথাও তো কেউ না কেউ আমাদের মধ্যে, তারা চাইলেই একে দেখতে পাবে কি করছি আমরা। উই লুক ইউ ইনটু ওয়েলথ অফ গুডস এন্ড সার্ভিসেস, মানে তারা ইতিমধ্যে কিন্তু তোমাকে তারা দেখতে পাচ্ছে কিন্তু পুরোটা, মানে আমরা এক্সপোজড। আমরা এখন এই ইন্টারনেটের দুনিয়াতে সমস্ত কিছু ব্যবহার করে করে আমাদের তথ্য থেকে শুরু করে আমরা আমাদের অ্যাক্টিভিটিস থেকে শুরু করে সবটাই কিন্তু সবাই দেখতে পাচ্ছে, কারণ সাইবার স্পেসে আমরা সবাই কানেক্টেড, ভার্চুয়ালি আমরা সবাই কানেক্টেড। তুমি একটা গুগলে সার্চ করলে যে কি বলবো, মাইক্রোওয়েভ মাইক্রোওয়েভ কিনবে, তুমি সার্চ করলে মাইক্রোওয়েভের কিছু জিনিস, তুমি এবার ইউটিউবে ভিডিও দেখা শুরু করলে দেখবে মাইক্রোওয়েভের অ্যাড আসছে। তার মানে কেউ না কেউ আছে, ওই এমন কেউ না কেউ, মানে কি এমনই অ্যালগোরিদম সেট করে রেখেছে তোমার অ্যাক্টিভিটিসটা তারা ফলো রাখছে। এই সমস্ত ইস্যুগুলোকে নিয়ে এই আর্টিকেলটা এটাই বলছে যে এর ভালো দিক যেরকম রয়েছে, কিন্তু সেখানে এই জিনিসগুলো রয়েছে, তাহলে কি হতে চলেছে। এবার আমরা পরের প্যারাগ্রাফে যাব। ইন ইয়োর হোম, আচ্ছা ভালো করে একটুখানি বলছো, আমরা এখানে সবাই আছো তো? কজন আছো এখন দেখিয়ে নিই একবার, দাঁড়াও দাঁড়াও একবার দেখি। হ্যাঁ ঠিকই আছে, সবাই আছো। স্ক্রিন দেখতে পাচ্ছ? কনফার্ম? দেখতে পাচ্ছ প্যাসেজটা? হ্যাঁ ইয়েস স্যার। স্যার। হ্যাঁ ঠিক আছে। এখন আমরা এত ডিটেলসে এটা পড়িয়ে যাচ্ছি, মানে পড়াবার চেষ্টা করছি তোমাদেরকে। এইখান থেকে তোমাদের কাজ কি হবে ভালো করে বলো, কি কাজ? আমি যতটা বলেছি আজকে আজকে সন্ধ্যা থেকে, মানে যত বকবক করছি 8:30 থেকে, এখন কটা বাজে? এখন প্রায় 50 মিনিট হয়ে গেল। তা এইখান থেকে তোমাদের এর কাজ কি, মানে এই প্যাসেজটা যে আমরা এভাবে আলোচনা করছি, মানে তোমার হোম টাস্ক কি এই প্যাসেজ থেকে আমাকে বলো তো। কি কাজ তোমার এটা হোমটা? আমি তো এটা গ্রুপে দিয়ে দেবো, যারা যারা গ্রুপে আছো। এবার তুমি আমাকে বলো এটার কাজ কি, তোমাদের হোম টাস্ক কি হবে এই প্যাসেজটার উপর। এটা যে করিয়ে দিলাম, তোমরা উত্তরগুলো জেনে গেলে, হয়ে গেল, এটাই কি কাজ? না এর বাইরেও তোমাদের কিছু এক্সট্রা কাজ থাকবে যেটা তোমরা বাড়িতে করবে? কি বুঝলে এতক্ষণ ধরে যে বক বক করলাম, কি বুঝলে সেটা আমাকে বলো। যে কেউ, বিশেষ করে নতুন যদি কেউ থেকে থাকো, একটুখানি সাহস করে আমার সাথে কথা বলো। কি টাস্ক হলো, মানে হবে এই প্যাসেজটাকে যেভাবে আমরা আলোচনা করে করে যাচ্ছি, তোমার বাড়িতে কি কাজ হবে বলো। কি গো বাবুরা, বলো একটু। বলবে না কেউ, কথা বলবে না নাকি? পৌলমি বলো, হোয়াট উইল বি ইয়োর টাস্ক? এই প্যাসেজটা এই যে আলোচনা করে দিচ্ছি, এরপরে যখন আমি এটা দিয়ে দেবো, যখন তুমি এটা পাবে হাতে, তোমার বাড়িতে কি টাস্ক হবে এটার উপর বলো। আপনি যে এই মিনিং গুলো বলে দিলেন, এই মিনিং গুলোর ওপরে নিজে নিজে মিনিং তো, মানে যেটা জানি না সেটার ওপর, মানে যেটুকু জানি সেটার উপর ভিত্তি করে নিজে নিজে করাটা, আবার যে কোশ্চেন গুলো আমরা প্র্যাকটিস করলাম সেটা করা, সেখান থেকে গ্রামাটিক্যাল কিছু বার করা, নিজে সলভ করা। আর তার থেকেও সবার উপর আর একটা কাজ, প্যাসেজটাকে যখন তুমি আবার পড়বে, পুনরায় পড়বে, পড়ে সেই মানেটাকে নিজে থেকে বের করতে পারছো কিনা, এটা কিন্তু একটা হিউজ টাস্ক, তাই তো? হুম তাহলে হুম কঠিন শব্দ থাকলে তার মানে বের করা। ধরো এখান থেকে বললাম যে, বলো তো লাস্ট লাইনটার মানে কি? ইন দিস 21st সেঞ্চুরি সাইবার স্পেস হ্যাজ অলরেডি টু ইয়ার কম্পিউটার উইল লুক ইনটু ওয়েলথ অফ গুডস এন্ড সার্ভিস, মানে আমি যেন পড়ে মানে বুঝতে পারি। Simple definition of online shopping and shopping on the web is enabling you to buy and sell through your computer online using web and internet environment. পরে যেন আমি মানে বুঝতে পারি এর মধ্যে কি আছে, তবে হবে। তা নাহলে কিন্তু হবে না, আমি বারবার করে বলছি। কিন্তু কম্প্রিহেনশন গুলোকে খুঁটিয়ে নাটিয়ে তুমি যত পড়বে, তত তোমার মধ্যে কনফিডেন্স আসবে, তত তুমি দেখবে যতই যেরকমই আনসিন প্যাসেজ দিক না কেন, তুমি সেটাকে পড়ে মানে ঠিক উদ্ধার করবেই করবে। আর আমি তোমাকে গ্যারান্টিতে বলতে পারি, তুমি যদি একটা কম্প্রিহেনশন প্যাসেজের 60% মিনিং বের করতে পারো, সমস্ত আনসার তুমি করতে পারবে। যদি তোমার মধ্যে একটু গ্রামাটিক্যাল সেন্স থাকে, তাহলে গ্রামারের কোশ্চেন গুলো করতে পারবে। এরকমও ক্যান্ডিডেট এবার আমাদের আজ ছিল একাডেমিতে, ইংলিশে 27 পেয়েছে একজন,
যদিও তার হয়তো পাস করতে পারবে না সে, আমি নামটা ভুলে গেছি, একটা মেসেজ দেখেছিলাম যে স্যার ইংলিশে 27 পেয়েছি, 27 পেয়েও স্যার মনে হয় হবে না। তাহলে 30-এর মধ্যে 27 যদি কেউ একটা সাবজেক্টে পায়, তাহলে আর সে কত বেশি পেতে পারে? বেশি মানে সে যা পাওয়ার তো পেয়েই গেছে ওখানে। ঠিক আছে, কি তোমরা কি সবাই একদম মানসিক ভাবে প্রস্তুত তো, নতুন ভাবে নতুন উদ্যমে প্রিপারেশন নেওয়ার, যারা যারা এখন এই ক্লাসে আছো? বলো হ্যাঁ কি না বলো। Yes, sir, we do. ওকে, থ্যাংক ইউ, ভেরি গুড। এই এই একদম এই জোশটা কিন্তু ধরে থাকতে হবে, তার জন্য আমরা তো আছি, কোনো অসুবিধা কিছু নেই, কিন্তু জোশটা ধরে রাখতে হবে যে হ্যাঁ আমি এবার করে দেখাবো, আমি একদম যা যা করতে হবে আমি সব করব, কিন্তু আমি হাল আমি ছাড়বো না। 12 ফেল, যে একটা বিখ্যাত সিনেমা হয়েছে আইএএস অফিসার, 12 ক্লাস ফেল করে আইএএস যে হয়েছিল, আইপিএস, সিনেমাটা দেখেছো তোমরা? না স্যার। ছোট ছোট ক্লিপিং আছে ফেসবুক বা ইউটিউবে, ওই ক্লিপিং গুলো দেখবে, তাহলেও বুঝতে পারবে। ওই ক্লিপিং গুলো দেখলে না মানেটা বুঝতে পারবে। হাল ছাড়লে হবে না, আমি আমার শেষ পর্যন্ত যাব। আমি আইএএস যদি না হতে পারি, আমার তো, আমি চাই দেশ সেবা করতে, তাহলে আমি নতুন একটা বাচ্চাদের স্কুলে গিয়ে বাচ্চাদেরকে পড়াবো এবং শেখাবো যে চুরি করে পরীক্ষা পাস করা দরকার নেই, তাদের ফেল করলে ফেল করো। তাহলে আমাকে ফোকাস থাকতে হবে যে আমি আমার ডেস্টিনেশনে পৌঁছাবো। আমি বারবার করে বলছি, টেট পরীক্ষা পাস করতে গেলে ভেতরের একটা ভালোবাসা তৈরি করতে হবে। ওপরে ওপরে ভালোবাসা দিয়ে আমি পাস করে বেরিয়ে গিয়ে চাকরি করে ফেলবো, এটা হবে না। একদম ভেতর থেকে পেডাগগিকে ভালোবাসতে হবে, ভেতর থেকে সাবজেক্ট গুলোকে ভালোবাসতে হবে। আর তুমি যখনই একটা জিনিসকে ভালোবাসবে, তার খুঁটিনাটি জিনিস জানার ইচ্ছা প্রকাশ করবে এবং তুমি সেগুলো দেখবে ধীরে 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 কনফিডেন্ট হয়ে যাচ্ছ। চলো, ইন ইয়োর হোম, তোমার বাড়িতে মডার্ন, দাঁড়াও, ইন ইয়োর হোম, তোমার বাড়িতে মডার্ন বক্স অ্যাটাচ টু ইয়োর কম্পিউটার উইল লুক ইউ ইনটু ওয়েলথ অফ গুডস এন্ড সার্ভিসেস। তোমার বাড়িতে যে কম্পিউটারের সাথে যে মডার্ন একটা বক্স যোগ করা আছে, সেটা কিন্তু তোমার সমস্ত এই গুডস এন্ড সার্ভিসেস, মানে কি ওই ইন্টারনেটের ওই রাউটারটাকে বলছে। হুম, নট অনলি ডাজ ইট অ্যালাউ ইউ, এই যেখান থেকে হচ্ছে, নট অনলি ডাজ ইট অ্যালাউ ইউ টু টক টু ইউর ফ্রেন্ডস অন দ্য আদার সাইড অফ দ্য ওয়ার্ল্ডের, বিশ্বের অন্য প্রান্তে থাকা কারোর সাথে তোমাকে শুধু এটা কথা বলতে সাহায্য করছে এরকম নয়, এর বাইরেও রয়েছে বাট অলসো অ্যালাউজ, এই যে নট অনলি বাট অলসো ব্যবহার আমরা গ্রামারের ক্লাসে শিখবো। বাট অলসো অ্যালাউজ ইউ, তোমাকে অনুমতি দিচ্ছে টু ওয়াচ আ মুভি, একটা সিনেমা দেখতে, বাই এয়ারলাইন টিকিটস, প্লেনের টিকিট কিনতে, পে বিলস জমা করতে, অ্যান্ড ইভেন গেট ক্যাশ, এমনকি টাকা পেতে অন্যদের থেকে। আমরা যে ফোন পে টোন পে করে এখন টাকা নিচ্ছি, সেটা পিপল, এখান থেকে লোকজন ইন ডেভেলপড কান্ট্রিজ লাইক ইউএস অ্যান্ড কানাডা, ইউএস এবং কানাডার যে লোকজন, ডেভেলপ উন্নত দেশের যারা লোকজন রয়েছে, হ্যাভ অলরেডি স্টার্টেড, শুরু করে দিয়েছে, ইউজিং অনলাইন শপিংটাকে অ্যাজ এ রুটিন মোড মানে কি, তাদের প্রাত্যহিক জীবনের একটা অঙ্গ হিসেবে তারা শুরু করে দিয়েছে, অফ দেয়ার পারচেজিং গুডস এন্ড সার্ভিসেস, জিনিসপত্র এবং যে সার্ভিস, মানে ধরো বিভিন্ন রকমের, ধরো মাসাজ সার্ভিস হতে পারে, তারপরে ধরো বিউটি পার্লারের যে সমস্ত সার্ভিস গুলো হয়, এসি সারানোর সার্ভিস, হ্যাঁ আমাদের দিকে এখন শুরু হয়েছে না বিভিন্ন রকমের, ওই কার্বান প্রোটো এরা সব আসে বাড়িতে এসে করে দিয়ে যায়। তো এই জিনিসগুলো তারা রুটিন মাফিক ব্যবহার করতে শুরু করে দিয়েছে উন্নত দেশে। ইন্টারনেট শপার্স, যারা ইন্টারনেটে কেনাকাটি করে, ইন্টারনেট শপার্স স্টিল বিলিভ, এখনো বিশ্বাস করে, দ্যাট যে দেয়ার ইজ নো সিকিউর অ্যান্ড কনভিনিয়েন্ট ওয়ে অফ পেইং অন দ্য ইন্টারনেট, কোনো সিকিউর বা কনভিনিয়েন্ট ওয়ে নেই ইন্টারনেটের মাধ্যমে পে করার। কনজিউমার্স আর কনসার্নড উইথ টু মেন সিকিউরিটি ফিয়ার্স, দুটো সিকিউরিটি ফিয়ার্স তাদের মধ্যে থাকছে, কি কি? দে আর ওরিড, তারা চিন্তিত, ওরিড মানে চিন্তিত, ওরিড দ্যাট দেয়ার ক্রেডিট কার্ড ইনফরমেশন, তাদের ক্রেডিট কার্ডের যে তথ্য, ইজ জিওপার্ডাইজিং, মানে কি জিওপার্ডাইজিং মানে হচ্ছে সেটা কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে, তাকে দমিয়ে রাখা হচ্ছে, মানে তাকে কেউ কালেক্ট করে নিচ্ছে, হোয়াইল ট্রাভেলিং ওভার দ্য নেট, যখন নেটের মধ্য দিয়ে তাকে ট্রাভেল করানো হচ্ছে, মানে সেই নাম্বার গুলোকে যখন আমি পুট করছি, তখন কেউ না কেউ একে ঠিক চাপা দিয়ে দিচ্ছে বা চুরি করে নিচ্ছে। ওকে,
দে অলসো এক্সপ্রেস কনসার্ন ওভার ডেটা প্রাইভেসি, এই যে তথ্যের যে প্রাইভেসি যেটা বলছিলাম, আমি কি খুঁজছি না খুঁজছি সেটা অন্যজন জানতে পেরে যাচ্ছে, ইন্টারনেট জানতে পেরে যাচ্ছে এবং সে সেটাকে ইউজ করছে। হোয়ার বাই দ্য ভেন্ডার্স অ্যান্ড ব্ল্যাঙ্কিং ইনস্টিটিউশন ক্যান ট্যাম্পার উইথ দ্য ডেটা। ব্ল্যাঙ্কিং ইনস্টিটিউশন কারা? যারা তোমার তথ্যকে চুরি করে তারা নিজেদের কাজে লাগাবে। ভেন্ডার্স মানে অন্যান্য প্রোডাক্টের যারা বিক্রি করে, তারা ট্যাম্পার করবে। ট্যাম্পার মানে পরিবর্তন করা। ক্রিকেট খেলায় বল ট্যাম্পারিং হয়, বলকে ঘষে ঘষে কোনো কিছু দিয়ে ঘষে ঘষে ওই সিরিজ কাগজের মতো দিয়ে যদি কিছু ঘষে ঘষে একদিকে পালিশটাকে তুলে দেয় তাহলে বল সুইং বেশি করবে। সেই জন্য বল ট্যাম্পারিংটা একটা অপরাধ, যেটাতে ওই ওয়ার্নার, স্টিভ স্মিথ এরা রিসেন্ট একটা এতে ব্যান্ড হয়ে গেছিল বল ট্যাম্পারিং কেসে। যারা ক্রিকেট ভালোবাসো তারা নিশ্চয়ই বুঝতে পারছো। উইথ দ্য ডেটা অ্যান্ড ইজিলি রেকর্ড দেয়ার পারচেসিং হ্যাবিট, আমি কি কিনছি না কিনছি তার রেকর্ড তারা রেখে দিচ্ছে। দিস ফিয়ার্স, এই ভয়গুলো, ওভার প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি হ্যাভ কেপ্ট ই কমার্স ফ্রম টেকিং অফ, মানে ই কমার্সটাকে আরো ফ্লারিশ করা থেকে, আরো আরো ঘর ঘর সবার হাতে আসার আগে এটাকে থামিয়ে দিচ্ছে এই দুটো ভয়, এই ভয়গুলো। এটা হচ্ছে প্যাসেজটা, বোঝা গেছে? বলো, যতটা মানে আলোচনা হলো সেটা কি বোঝা গেছে পুরো প্যাসেজটা? স্যার শেষ লাইনটা আরেকবার বলুন, দিজ ফিয়ার্স হ্যাঁ ওভার প্রাইভেসি। হ্যাঁ, এই ভয়গুলো, এই যে প্রাইভেসি, আমার যে মানে কি বলবো, আমার যে প্রাইভেসি রয়েছে, আমার একটা নিরাপত্তা রয়েছে, আর সিকিউরিটি, এই প্রাইভেসি সিকিউরিটি একই রকম। গোপনীয়তা, প্রাইভেসি মানে গোপনীয়তা, গোপনীয়তা এবং সিকিউরিটি হ্যাভ কেপ্ট ই কমার্স ফ্রম টেকিং অফ। টেক অফ মানে কি? প্লেন যখন টেক অফ করবে তখন কি করে? প্লেন টেক অফ করলে ওপরের দিকে ওঠে তো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। সেইটা থেকে এটাকে আটকে দিচ্ছে। মানে আমাদের দেশে এখনো ওই বিদেশিদের মতো এটা হতে পারছে না, কারণ এই ভয়টা আমরা কন্টিনিউয়াসলি পাচ্ছি। ক্লিয়ার? এবার আমরা কোশ্চেনে যাই, হ্যাঁ কিরা? কনফার্ম? চটপট। সবার কি এনার্জি আছে তো নাকি? না ঝিমিয়ে পড়েছো সবাই? ঝিমলে কিন্তু হবে না। সময় ইউজ করে এখন ক্লাস করছো, তাহলে প্রত্যেকটা ক্লাস থেকে কিন্তু কিছু না কিছু শিখতে হবে। ওকে, ফার্স্ট কোশ্চেন, হোয়াট ডাজ দ্য প্যাসেজ ইমপ্লাই বাই দ্য ওয়ার্ড ভার্চুয়াল শপিং? ভার্চুয়াল শপিং বলতে এখানে কি বোঝাচ্ছে বলো তো? শপিং ওয়াইডলি, স্যার নেট ব্যাপক, শপিং। শুধুই কি নেট শপিং? ভালো করে অপশন গুলো পড়ো আর একবার, লাস্টেরটা কি আছে দেখো। আ ওয়াইডার পার্সপেক্টিভ অফ ই কমার্স, কোনটা হবে? শুধুই কি নেটের শপিং কেনাটা, না ভার্চুয়াল শপিং এর মধ্যে ই কমার্স মানে মানে সেখানে কেনা বেচা বিভিন্ন রকমের জিনিসগুলো, তার একটা ওয়াইডার পার্সপেক্টিভ? শুধু নেট শপিংটাই কি ভার্চুয়াল শপিং, না এটা ই কমার্সের ওয়াইডার পার্সপেক্টিভকে এই টেক্সটে ভার্চুয়াল শপিং বলছে, যেখানে আমরা আমাদের ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারি? কোনটা হবে বলো? বলো, তোমার যে ভুল হবে সেটা কিন্তু আমি একবারও বলছি না, ভেবে বলো যে এখানে ভার্চুয়াল শপিং বলতে এখানে কোনটাকে বোঝাচ্ছে, ডি না ই, কোনটা? এটাই তো ঠিক মনে হচ্ছে। না, নেট শপিংটাই হবে তো। আমি নর্মালি তোমাকে একটু কনফিউজ করার চেষ্টা করলাম, আর কিছু না। কারণ ভার্চুয়াল শপিং বলতে কি? নেট শপিংটাই হবে। নেট শপিংটাই হবে, ভেরি গুড, বুঝতে পেরেছো? নেট শপিংটাই হবে। দাঁড়াও 1 মিনিট। ঠিকই বলেছিলাম তাহলে। হ্যাঁ তুমি ঠিকই বলেছিলে একদম। ওয়াইডার পার্সপেক্টিভ অফ ই কমার্স, সেইটা নিয়ে এখানে আলোচনা হচ্ছে না। এখানে সম্পূর্ণটাই নেটের মাধ্যমে কেনাকাটাকেই আমরা, ওরা বলছে যে এখানে ভার্চুয়াল শপিং। আচ্ছা, হোয়াই ইজ ইট রিস্কি টু পে অনলাইন? অপশন গুলো নিজেরা পড়ো, পড়ে আমাকে মানে বলো, আমি বলবো না। এটাই চ্যালেঞ্জ, পার্টিসিপেট করতে হবে, কিছু করার নেই। হোয়াই ইজ ইট রিস্কি টু পে অনলাইন? যে ওয়ার্ডের মানে বুঝতে পারবে না সে মানেটা আমাকে জিজ্ঞাসা করবে। কেউ একজন পল্লমী একটু জোরে জোরে একটু পড়ো তো অপশনস গুলো, দেখি কি ভাবে পড়ছো। নাম্বার এ, হ্যাঁ,
it reveals the identity of the buyer. মানে কি? এটা প্রকাশ করবে ওই যে ক্রেতার আইডেন্টিটিটাকে প্রকাশ করে দেবে, মানে জানতে পারবে আমরা। হ্যাঁ, It introduce ইন্ট্রুডস, নট ইন্ট্রোডিউস, ইন্ট্রুডস। ইন্ট্রুডস মানে অবাঞ্ছিতভাবে ঢুকে পড়া। it intrudes upon the privacy of the buyer. হুম, The buyer is apprehensive of his credit card details going over the net. হুম, And number D is the merchant may record the buyer's purchasing habits. হুম, And none of this. হুম। So I কোনটা think হচ্ছে? C is the সি answer. ইজ দ্য রাইট অ্যান্সার। ভেরি গুড। হ্যাঁ স্যার, সি হবে, সি হবে। হ্যাঁ, সি হবে। এবার বলো, এই যে সহজ কোশ্চেনটা, এটা যদি প্যাসেজটাকে তুমি একবারও না পড়ো ভালোভাবে, টাইম যদি না পাও, তুমি কি বের করতে পারবে যে এখানে সি হবে? অনেক অন্যগুলো মনে হচ্ছে যেন হয়ে যেতে পারে। প্যাসেজ তো পড়তেই হবে, নাহলে তো পারা যাবে না। প্যাসেজটা কিন্তু পড়তেই হবে, এইটার কিন্তু কোনো অল্টারনেটিভ নেই, ঠিক আছে? চলো নেক্সট। Which of the following statement is true? Cyberspace has opened an immense wealth of services but has affected the economy too. সাইবার স্পেস একটা সার্ভিসটাকে ওপেন করে দিয়েছে, কিন্তু এটা ইকোনমিকেও প্রভাব ফেলেছে। আচ্ছা, data privacy is no longer a thing of the past. ডেটা প্রাইভেসিটা আর অতীতের বিষয় নয়। People in developing countries use online shopping as a routine mode. আচ্ছা, আগে বলো সিটা কি ঠিক? পিপল ইন ডেভেলপিং কান্ট্রিজ ইউজ অনলাইন শপিং অ্যাজ আ রুটিন মোড, এটা কি ঠিক টেক্সট অনুযায়ী? বলো। Yes, sir. Yes, sir. না, ওখানে ছিল সিটা ডেভেলপড Oh, কান্ট্রিজ, ওখানে ছিল developed countries. হ্যাঁ 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 দুটোর না মধ্যে না এটাই কিন্তু মাইন্ড গেম কম্প্রিহেনশন করার সময়। ওই একটা ওয়ার্ডের কিন্তু মানে আলাদা, একই রকম। আমি কিন্তু ডেভেলপিং কান্ট্রি বললে স্বাভাবিক মনের মতো, মানে যেহেতু বাদ বাকি সেন্টেন্সের পার্টটা একই, আমি কিন্তু ডেভেলপিংটাকে ডেভেলপড হিসেবেই আমার ব্রেনটা পড়ে চলে যাবে। এটাই কিন্তু সর্বনাশ। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, এটা বুঝতে পেরেছি। কিন্তু শেষ Yes, sir. পর্যন্ত Yes, লড়াই sir. করতে হবে কিন্তু। ওটা তাহলে developed country. সিটা হচ্ছে না, সিটা হচ্ছে না। তাহলে সি কোথায় কোথায় আছে বাদ দিয়ে দাও সব। বি বাদ, ডি বাদ, সি বাদ। আর আমার কিছু জানারই দরকার নেই। উত্তর হবে কি? এ। অনলি এ হবে। Only A. ঠিক আছে, ভীষণ টেকনিক্যালি আমাকে কোশ্চেনের আনসারও বের করতে হবে সময়টা বাঁচাবার জন্য। আমার আর কিছু দেখারই দরকার নেই। হোয়াট ইজ দ্য অথর্স ভিউ রিগার্ডিং শপিং অন দ্য ওয়েব? অথরের ভিউ কি বলো? শপিং অন দ্য নেট মেক্স দ্য বায়ার্স ওয়ারি, ওয়ারি মানে কি বলবো, ভীতু, টায়ার্ড of financial transaction. Shopping in the stores is এটা অন হবে না, অ্যান হবে। an obsolete idea, obsolete মানে প্রাচীন। নেট শপিং হ্যাজ অ্যাফেক্টেড আওয়ার ইকোনমি অন দ্য হোল, নেট শপিং আমাদের ইকোনমির উপর প্রভাব বিস্তার করেছে। পেমেন্ট বাই ক্রেডিট কার্ডস ইজিলি আউট নাম্বারস ক্যাশ ট্রানজাকশনস, মানে সংখ্যার দিক থেকে ক্যাশ ট্রানজাকশনের থেকে ক্রেডিট কার্ডের পেমেন্টটা অনেক বেশি হয়ে গেছে, হয়ে যাচ্ছে। অল অফ দ্য অ্যাবাভ। আগে বলো, তাই কি হচ্ছে কি? মানে আমাদের এখানে ক্রেডিট কার্ড কি খুব আনন্দের সাথে লোকজন ইউজ করছে না ভয়ে থাকছে? ভয়ে স্যার, তথ্য ভয় তাহলে ফাঁস হয়ে যাবে তো। ক্যাশ ট্রানজাকশনের থেকে বেশি হয়ে যাচ্ছে, আউট নাম্বার করে দিচ্ছে, হারিয়ে দিচ্ছে। আউট নাম্বার বলতে হারিয়ে দেওয়া, এই ক্ষেত্রে সংখ্যার দিক থেকে এটা ভুল। তারপরে ডি আর ই বাদ হয়ে গেল, কারণ অল অফ দ্য অ্যাবাভ হবে না আর ডিও হবে না। এবার এবিসি নিয়ে দেখো। শপিং ইন দ্য স্টোরস ইজ অ্যান অবসলিট আইডিয়া, পুরোনো দিনের ধারণা। এখনো কি সেটা হয়েছে ভারতবর্ষের নিরিখে, আমাদের এখানকার নিরিখে?
না ভয় পাচ্ছে বলে এখনো মানুষ দোকানে গিয়ে শপিং করার, মানে লাস্ট যে সেন্টেন্সটা আছে, ইজ নট টেকিং অফ, স্টপিং ইট টু টেক অফ, মানে ফ্লারিশ করতে আটকে দিচ্ছে, এই দুটো সমস্যা। তার মানে শপিং, স্টোরে শপিংটা কিন্তু এখনো চলছে, তাই তো? অবসলিট মানে যেটার ব্যবহার হচ্ছে না। আমাদের কি অথরের মতে আমাদের এখানে কি ওই স্টোরে শপিংটা কি পুরো একদম প্রাচীন একটা ধারণা, যেটা আর ব্যবহার হয় না, লোকে কনসেপ্টটা শুধু জানে যে একটা টাইম ছিল যেখানে দোকানে গিয়ে লোকজন কিনতো, এখন আর হয় না, সেরকম তো নয়, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে বিও হবে না। প্রথমে কি আছে? শপিং অন দ্য নেট মেক্স দ্য বায়ার্স ওয়ারি অফ ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনস। শপিং অন দ্য নেট মেক্স দ্য বায়ার্স ওয়ারি অফ, আচ্ছা সি এরটা একটু দেখি, ওখানে ওটা ঠিক কনফিউশন একটু থাকতে পারে। সি এর অপশনটা কি আছে? নেট শপিং হ্যাজ অ্যাফেক্টেড আওয়ার ইকোনমি অন দ্য হোল, সার্বিকভাবে প্রভাব বিস্তার করেছে। আচ্ছা ওয়ারি মানে কি? ওয়ারি মানে সচেতন হওয়া, কশাস হয়ে পড়া, কেয়ারফুল হওয়া। মনে করে রাখবে এই ওয়ারিং মানে হচ্ছে কেয়ারফুল। ওকে, তাহলে শপিং অন দ্য নেট মেক্স দ্য বায়ার্স ওয়ারি অফ ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন, ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে সচেতন করে রেখেছে নেটের মাধ্যমে যখন কেনাকাটিটা হচ্ছে। বলো এ করবে না সি করবে, যে নেট শপিং হ্যাজ অ্যাফেক্টেড আওয়ার ইকোনমি অন দ্য হোল? প্যাসেজে কোথাও ছিল এটা প্রভাব বিস্তার করেছে ইকোনমির উপরে? কোথায় আছে দেখি? এক মিনিট। বলো কি করবে এখানে? এটা আমার মনে হয় এটা করাই ভালো, বুঝলে? এটাই করো। কারণ এই যা কেয়ারফুল করে তুলেছে মানুষদেরকে, যখন তারা ইউজ করে ভীষণ কেয়ারফুল ওয়েতে তারা করছে, সেজন্য এটা প্রশ্ন করেছিল যে এটা কি পুরো সার্বিকভাবে কি প্রভাব বিস্তার করতে পারছে। এখানে একটা লাইন ছিল না, এই যে দেখো, দাগ দিয়েছে এই যে লাল কালিতে, অ্যাজ এ কাস্টমার উই মে ফাইন্ড দিস অ্যাপ্রোচ কনভিনিয়েন্ট অ্যান্ড লেস টাইম কনজিউমিং, বাট হাউ ডাজ ইট দিস অ্যাফেক্ট দ্য ইকোনমি অ্যাজ এ হোল? তাহলে একটা প্রশ্ন করে উনি ছেড়ে দিচ্ছেন, কিন্তু উনি কিন্তু বলছেন না একবার যে প্রভাব বিস্তার করেছে, কারণ মানুষজন কিন্তু খুব সচেতন ভাবে এটাকে ইউজ করে। সবাই বুঝতে পেরেছো যারা যারা আছো এখানে? আমরা এর দাগেরটা করলাম 717 নম্বর কোশ্চেনে। ওকে, কি গো বলো বলো? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, ওটাই ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। হোয়াই হ্যাজ অনলাইন শপিং caught so much in the USA and Canada? The developed countries can well afford to indulge in such luxuries. ডেভেলপ কান্ট্রি এরকম লাক্সারির মধ্যে নিজেদেরকে ইউজ করতে পারে, ঢোকাতে পারে, ওদেরকে মানায়। দ্য পেস অফ লাইফ ইজ সুপার ফাস্ট ইন দিস কান্ট্রি, এদের জীবনের গতিটা ভীষণ মারাত্মক। ভার্চুয়াল শপার্স নিড নট হাইড দেয়ার ক্রেডিট কার্ড ইনফরমেশন, ভার্চুয়াল শপার্স যারা ভার্চুয়ালি যারা কেনাকাটি করে তাদের ক্রেডিট কার্ড ইনফরমেশন লুকিয়ে রাখার দরকার নেই। ব্যাংকস এটসেট্রা ডু নট ট্যাম্পার উইথ দ্য ফাইন্যান্সিয়াল ডিটেলস অফ দ্য নেট শপার, ব্যাংক এদের টেম্পার মানে চেঞ্জ করে না এখানকার। নান অফ দিস, সবগুলো একটাও হবে না, শুধুমাত্র একটা ইম্পর্টেন্ট, যেহেতু ডেভেলপ কান্ট্রিজের সাথে মানে জড়িয়ে আছে, সেটা হচ্ছে এখানকার লাইফস্টাইলের গতি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এটা হবে। এবার বলো আর তিনটে কোশ্চেন।
এনভায়রনমেন্ট কি বলতে চেয়েছে বলো, চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ মোস্ট নিয়ারলি দ্য সেম। এনভায়রনমেন্টের নিয়ারেস্ট মিনিং বের করো। প্রভিশন, কন্ডিশনস, সার্কামস্ট্যান্সিয়াল, ডিপার্টমেন্ট, এনক্লেভ। বলো এনভায়রনমেন্ট মানে কি এখানে? আচ্ছা, ইন্টারনেট এনভায়রনমেন্ট। ইন্টারনেট এনভায়রনমেন্ট বলতে কি বোঝাচ্ছে? অবশ্যই প্রভিশনকে বোঝাচ্ছে না? ইন্টারনেট এনভায়রনমেন্ট বলতে কি বোঝাচ্ছে? তোমরা যদি এভাবে রিপ্লাই না করো না, অ্যাকচুয়ালি মানে ক্লাসটা খুব মানে ইন্টারঅ্যাক্টিভ হয় না। আমি বলে চলে যাব, তোমরা সেটা শুনেই চুপচাপ থাকবে, এটা ঠিক না। কথা বলতে হবে। প্রভিশন, প্রভিশন মানে স্কোপ, তাহলে ইন্টারনেট এনভায়রনমেন্ট মানে ইন্টারনেটের স্কোপ, সেই হিসেবে আমরা প্রভিশনটা করছি। ব্রাউজ কাকে বলে? ব্রাউজ মানে লুক থ্রু, লুক থ্রু। এনজয়। হ্যাঁ, লুক থ্রু, ভেরি গুড। স্যার ওই যে ইনক্লেভ অপশনটা ছিল না, অপশন ই, ইনক্লেভ মানে কি? এমনি ধরো এনক্লেভ মানে আটকে রাখা। আচ্ছা এনক্লেভ মানে ধরো কোনো একটা এলাকাতে কেউ ঘিরে রেখেছে, তার মানে ওইটাকে এনক্লেভ করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা স্যার। হুম। আচ্ছা, ব্রাউজে এখানে আছে লুক থ্রু, এনজয়, এক্সামিন, লিজারলি, নিবল। নিবল মানেটা, নিবলটা কঠিন শব্দ একটা, অনেক কম্পিটিটিভ এক্সামে আসে। নিবল মানেটা নোট করে রাখবে। নিবল মানে হচ্ছে ওই কি বলবো, ছোট ছোট কি বলবো, একটা বিস্কিট ধরো বা কিছু ধরো, একটা কেক খাচ্ছ, কেকের একটা টুকরো তুমি কেটে নিলে দাঁত দিয়ে, ওটাকে একটা নিবল বলা হয়, ছোট একটা অংশ। এখানে লুক থ্রু, লুক থ্রু মানে ব্রাউজ করা, দেখা। মডার্নটা কি হবে? মডার্ন, গ্যাজেট, অ্যাপ্লায়েন্স, ডিভাইস, অ্যাপারেটাস, ইকুইপমেন্ট। কি করবে বলো? স্যার সি অপশনটা একবার দেখান। সি, সি দেখতে পাচ্ছ না? ডিভাইস, ডিভিআইসি। স্যার ডিভাইসই করা ভালো, কম্পিউটারের সঙ্গে তো ডিভাইসই যায়, ইন্টারনেট কি গ্যাজেট, সরি। মডার্ন, মডার্ন অ্যাকচুয়ালি মডার্নটার সাথে এখানে যেটা দিয়েছে, কোনটা যাচ্ছে আর কি, সেই হিসেবে কানেক্ট করে দাও। মডার্ন গ্যাজেট না মডার্ন অ্যাপ্লায়েন্স? স্যার অ্যাপ্লায়েন্সটা কেমন? অ্যাপ্লায়েন্স অ্যাপ্লায়েন্সটাই হবে, ঠিক আছে? অ্যাপ্লায়েন্স মানে, অ্যাপ্লায়েন্সটা খুব মানে একটা বর্ডার টার্ম আর কি। অ্যাপ্লায়েন্স হচ্ছে ধরো কোনো একটা ইলেকট্রিক্যাল কোনো মেশিন টেশিন হতে পারে যেটা ইউজ করা হয়। এবার সেটা মডার্নের সাথে ওই অ্যাপ্লায়েন্সে যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি একটা মানে গন্ডগোল করে ফেলেছে এটা কোশ্চেনে, এটা এরকম থাকতেই পারে একটা দুটো। এখানে মডার্নের সাথে অ্যাপ্লায়েন্সটা বেটার ফিট ফর ইচ আদার, সেই হিসেবে এটা ইউজ করছি, কিন্তু এটা মোটেও একই জিনিস নয় আর কি। কিন্তু এবার ধরো মডার্ন বক্স যদি থাকে, ওখানে আছে না একটা মডার্ন বক্স অ্যাড করা থাকে টেক্সট অনুযায়ী, মডার্ন বক্স, টেক্সট অনুযায়ী যদি মিনিং বের করতে চাইলে, তাহলে মডার্ন হচ্ছে ওই একটা অ্যাপ্লায়েন্স থাকে, একটা ডিভাইস থাকে। সে যদি এখানে ডিভাইস আলাদা করে দেয়া রয়েছে, তবু আমরা মডার্নের কথা ভেবে আমরা অ্যাপ্লায়েন্সটাই করছি, আর কিছু না। তো স্যার আপাতত যদি এই কোর্স, হ্যাঁ বলো। যদি স্যার ইলেকট্রনিক থাকতো তাহলে গ্যাজেট লিখতাম, এই তো। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই, একদমই তাই। আর আচ্ছা কম্পিউটার এখানে, থাকলে ডিভাইস। হ্যাঁ কম্পিউটার ডিভাইস। এখানে এই একটু বেকার মার্কা কিছু কোশ্চেন রয়েছে, কিন্তু তার থেকে যেটা ইম্পর্টেন্ট, কোশ্চেন গুলো পড়ে মানে বোঝা এবং প্যাসেজটাকে তুমি এক্সপ্লেন করতে পারলে কিনা, এইটাকে আগে কনফার্ম করো। সবাই বুঝতে পেরেছো? যারা যারা ফলো করলে কিভাবে প্যাসেজ পড়তে হয় একটু একটু করে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট ধরে ধরে, সেগুলো সব বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, দাঁড়া, ওয়েট।
এই হচ্ছে আমার আজকের ফার্স্ট ক্লাসের বক্তব্য। তো দেখা হবে পরের সপ্তাহে, এবং পরের সপ্তাহে আমি বোর্ড ওয়ার্ক করতে পারবো আশা করি, কারণ আমার ট্যাবটা হাতে থাকবে। তো আমরা পরের সপ্তাহে আমরা গ্রামারের কিছু পার্ট ইন্ট্রোডিউস একদম করে দেবো, প্রথম থেকে একদম বেসিক লেভেল থেকে, এবং ধীরে 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 তার হোম টাস্ক থাকবে। কিন্তু পরের ক্লাসে যারা আসবে তোমাদের এদের মধ্য থেকে, তাদের কাজ থাকবে এই প্যাসেজটা পড়ে আমাকে মানে বলা। এটা নোট করে রাখো সবাই, এভরিওয়ান প্লিজ টেক নোট, যে ইউ হ্যাভ টু রিড দ্য প্যাসেজ and you have to tell me the meaning of your passage, of the passage. ঠিক আছে? ওকে পবিত্র, হ্যাঁ আচ্ছা, পবিত্র তুমি এবার কোশ্চেনটা করো, তুমি মুখেই বলো তোমার কি জানতে চাও তুমি। বলতে চাইছি স্যার, তার মানে বলতে চাইছেন যে এরকম করে করেই প্রত্যেকদিন ধরুন সপ্তাহে মানে একটা করে কম্প্রিহেনশন নিয়ে বসবো, আপনি যেমন ভেঙে ভেঙে পড়ালেন ওরকম ফলো করে মিনিং গুলো প্লাস ফেজাল ভার্ব, ওই যে পৌলমী যেটা বললো যে গ্রামাটিক্যাল গুলো রেডি করবো নিজে থেকে, এই তো? হুম হুম করবে, এবং তার সাথে পেডাগগির কনসেপ্ট, এবং যে কোনো আননোন সেন্টেন্স পড়ে সেটাকে বুঝতে পারছো কিনা সেইটাকে টেস্ট করতে হবে। তার জন্য গ্রামারের টেন্স, ভয়েস, ন্যারেশন, ক্লজ এই পুরোটাকে গুলে ফেলতে হবে। একটা সেন্টেন্স আমি বলবো, ধরো বললাম যে হি সেড আই ওয়াজ নট ফাইন, এর মানেটা কি? মানে হি সেড দ্যাট হি হ্যাড নট বিন ফাইন, পাস্টের জন্য হ্যাড হয়ে গেল। এই যে ছোট ছোট ভেতরে ভেতরে যে জিনিসগুলো রয়েছে, বা বললাম হি সেড আই এম নট ফাইন, এটা মানে হচ্ছে হি সেড দ্যাট হি ওয়াজ নট ফাইন। বললো হি সেড আই এম নট ফাইন নাও, এর মানে হচ্ছে হি সেড দ্যাট হি ওয়াজ নট ফাইন দেন। নাও এই থাকলে জিনিসগুলো নয়। সব এইসব শিখতে হবে, এবং সেগুলো সব শেখাবো ধরে ধরে, শুধু শিখতে হবে, আর কোনো কাজ নেই। আর স্যার ঠিক আপনি আছে? সেই যেটা বলেছিলেন সেটা করা ভালো। ধরুন সেই সপ্তাহ মানে ধরুন 4 দিনই যদি পড়ি, শেষে অন্তত হ্যাঁ, রিভিশনটা মাস্ট। রিভিশন ছাড়া কোনো পড়াই পড়া নয়, এটা মাথার মধ্যে রাখবে। রিভিশন মানে রিভিজুয়ালাইজ করা, রিড করা নয়, পুনরায় পড়া নয়, পুনরায় ভিজুয়ালাইজ করা। মানে আমি পেডাগগি যেভাবে আমরা পড়তাম গল্প তৈরি করে করে, টপিক গুলোর মধ্যে এলেই যেন আমি ছবির মতো ভেবে ফেলতে পারি, এটার মানে এই, ওটার মানে এই, এভাবে এভাবে কানেক্টেড, আর কিছু না। ঠিক আছে? ওকে স্যার। ইংলিশের দায়িত্ব নিয়ে বলতে পারি, যত রকমেরই যতটাই স্ট্যান্ডার্ড কোশ্চেন করুক না কেন, তোমরা সব পারবে যা করাবো, শুধু ফলো করতে হবে ইনস্ট্রাকশন, অ্যাডভাইস, এবং হোমওয়ার্ক করতে হবে, আর কিছু করার দরকার নেই, ব্যাস। ঠিক আছে, চলো, গুড নাইট সবাইকে, ভালো থেকো সবাই, আশা করি স্যার গুড দেখা হবে। নাইট, ভালো এগিয়ে যাও, থাকবেন। গুড নাইট স্যার। পাস তোমাদেরকে করতেই হবে, নাম্বার পেতে হবে, এবং ভালোবাসতে হবে পেডাগগি। চলো টাটা, নতুন যারা আছো তাদেরকেও সবাইকে টাটা, পূজা, পৌলমী, যারা যারা আছো টাটা সবাইকে, গুড নাইট।